তো গতকালকে আমরা কইছিলাম, আমরা গতকালকে মেশিন লার্নিং এর নরমাল ওয়ার্কফ্লো আর হচ্ছে রেকর্ডিংটা চালু করে দিতে পারো। হ্যাঁ রেকর্ডিং চালু করে দিছি। তোমার ইসে কি বলে, গতকালকে আমরা দেখলাম কি মেশিন লার্নিং এর ওয়ার্কফ্লো দেখলাম, আর হচ্ছে একটা টয় প্রজেক্ট বা একটা ডামি প্রজেক্ট করছি আর কি ওয়ার্কফ্লোটা বোঝার জন্য। আর নর্মালি মেশিন লার্নিং কেন দরকার এক্সপ্লিসিট প্রোগ্রামিং এর পরিবর্তে, তাই না? এই কিছু টুকিটাকি অ্যান্সার ট্যান্সার দেওয়া হয়েছে। তো আজকে থেকে আমরা স্পেসিফিক অ্যালগরিদম পড়া শুরু করব। এর আগে মানে পড়া শুরু করব কোত্থেকে একটু দেখা যাক। ধরো আমাদের যদি আমরা মেশিন লার্নিংয়ের অ্যালগরিদমগুলোকে যদি ভাগ করি, তাহলে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল সুপারভাইজড লার্নিং, তারপর হচ্ছে আনসুপারভাইজড লার্নিং, তারপর হচ্ছে সেমি সুপারভাইজড লার্নিং। এটা খুবই কম ইউজ হয় নর্মালি, কিন্তু কয়েক বছরে আবার এটা ভালো ইউজ হয়েছে, সেমি সুপারভাইজড লার্নিং। তারপর হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। এই কি হলো? ওকে, তো নাম শুনছো কখনো এটা সাকিব কায়েস? না ভাই, প্রথম শুনলাম। ওকে, সমস্যা নাই। মেশিন লার্নিং অ্যালগরিদমগুলোকে আমরা এই চারটা মূল ভাগে ভাগ করতে পারি। তো সব থেকে বেশি ইউজ হয় সুপারভাইজ আর আনসুপারভাইজ, কিন্তু মানে গত কয়েক বছরের ভিতরে রিইনফোর্সমেন্ট লার্নিং আবার অনেক কাঁপায় দিছে। তো কোনটা কি একটু ইন্ট্রোডাকশন দিই, তারপরে এটা বলবো না এটা কীভাবে কাঁপাইছে। ইভেন এই যে বর্তমানে যে ডিপসিক নিয়ে যে কথা বলতেছো, এটা কিন্তু এই রিইনফোর্সমেন্ট লার্নিং টোটালি ইউজ করছে। যেহেতু সুপারভাইজ লার্নিংয়ে যদি আসি, সুপারভাইজ লার্নিং কি? সুপারভাইজ লার্নিং হচ্ছে তোমাকে সুপারভাইজ করবে, অর্থাৎ তুমি তোমার অ্যালগরিদমকে বলে দিবা যে আমার ইনপুটে আছে এইটা, আমার আউটপুটে আছে এইটা। অর্থাৎ আমার যে একটা ডেটা সেট আছে, আমার ডেটা সেটে লেবেল করা আছে। অর্থাৎ গতকালকে যে আমরা একটা এক্সাম্পল পড়ছিলাম যে আমাদের ডেটা সেটে কী ছিল, আইকিউ, সিজিপিএ, আর আউটপুট হিসাবে ছিল প্লেসমেন্ট হয়েছে নাকি হয় নাই, তাই না? তো তুমি কিন্তু ওকে বলে দিচ্ছ যে কোনটা ইনপুট আর কোনটা আউটপুট। তোমার কাছে কিন্তু ডেটা লেবেল ডেটা আছে। তুমি কিভাবে ট্রেন করতেছো তোমার মেশিন লার্নিং মডেলকে? তুমি ট্রেন করতেছো যে এই যে দেখো, নর্মালি যদি এইটা যদি আমার ইনপুট হয়, তাহলে হচ্ছে আমার এইটা আউটপুট। এই অনুযায়ী কি তোমার মেশিন লার্নিং মডেল শিখতে থাকে, রো বাই রো শিখতে থাকে, তাই না? বিষয়টা তো এমনই, গতকালকে দেখছিলাম না? কিন্তু আনসুপারভাইজ লার্নিংয়ে কি হবে? আনসুপারভাইজ লার্নিংয়ে কোনো আউটপুট লেভেল থাকে না। ধরো তোমার স্টুডেন্টের ডেটা আছে জাস্ট আইকিউ অ্যান্ড সিজিপিএ, ধরো আইকিউ অ্যান্ড সিজিপিএ। এখন আউটপুট ছাড়া কি ট্রেন হয়? অ্যাকচুয়ালি আউটপুট যেটা নাই সেটা তো তুমি ওইভাবে তার আউটপুট বেরও করতে পারবে না। তুমি তো আর এইখান থেকে আউটপুট বের করতে পারবে না যে প্লেসমেন্ট হয়েছে নাকি হয় না। কিন্তু আনসুপারভাইজ লার্নিং কোনটা? ধরো লেভেল ছাড়া ডেটা, লেভেল বলতেছি কারে, আউটপুটকে লেভেল বলতেছি, মানে লেভেল আনলেভেল ডেটা, মানে লেভেল ছাড়া বা আনলেভেল ডেটা দিয়ে তুমি কি করতে পারো? আনসুপারভাইজ মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করতে পারো। সেগুলো কি করে? ধরো সুপারভাইজ লার্নিং যদি তোমার প্রেডিকশন করে, সুপারভাইজ লার্নিং গতকাল মানে আমরা নর্মালি যদি দেখি সুপারভাইজ লার্নিংয়ের প্রবলেমকে যদি আমরা প্রেডিকশন বা রিগ্রেশন, মানে প্রেডিকশন না, ওই যে ধরো কি বলবো, ধরো তুমি কত ঘন্টা পড়াশোনা করলা, এই অনুযায়ী তোমার স্কোর কত। ধরো তোমার পড়াশোনার ঘন্টা হচ্ছে ডেইলি 6, তোমার স্কোর হচ্ছে সিজিতে 3.9 ধরো। এমন যদি নিউমেরিক্যাল প্রেডিকশন হয় সেটাকে আমরা রিগ্রেশন বলি। আবার ধরো আমরা যদি ক্লাসিফাই করি, যেমন একটা ইমেল স্প্যাম নাকি স্প্যাম না, সেটা এআই ডিটেক্ট করে দিবে। অথবা গতকালকের প্রবলেমটা
যে তার কি প্লেসমেন্ট হয়েছে নাকি হয় নাই, সেটা কি প্রবলেম ছিল বলো তো? ক্লাসিফিকেশন প্রবলেম না? আর রিগ্রেশন কোনটা বলছে? রিগ্রেশন হচ্ছে নিউমেরিক্যাল প্রেডিকশন, আর ক্লাসিফিকেশন হচ্ছে ক্লাসিফিকেশন মানে বাইনারি ক্লাসিফিকেশন হতে পারে, মাল্টিপল ক্লাস ক্লাসিফিকেশন হতে পারে। আর আনসুপারভাইজ লার্নিংয়ে কি হয়? আনসুপারভাইজ লার্নিংয়ে হয় হচ্ছে তোমার বিভিন্ন গ্রুপিং করা যায়। ধরো আমি করতে পারি হচ্ছে ক্লাস্টারিং করতে পারি, যে ধরো আমার এই যে উপরের যেই বললাম ডেটা সেটটা যে জাস্ট আইকিউ অ্যান্ড সিজি আছে, ধরো আইকিউ অ্যান্ড সিজি অনুযায়ী জাস্ট গ্রাফে এমন তুমি প্লট করতে পারলা, ঠিক আছে? এখন এইখানে কিছু মেশিন লার্নিং মডেল আছে, ধরো তুমি এখানে কি করতে পারবা, ধরো তুমি ক্লাস্টার করলা। কেমন ক্লাস্টার করলা? যে কিছু মানুষের আছে আইকিউ ভালো কিন্তু সিজি কম, কিছু মানুষের আছে সিজিপিএ ভালো আইকিউ কম, কিছু মানুষ আছে আইকিউও বেশি সিজিও বেশি। আমি কোনটার কথা বলতেছি? এটা হচ্ছে ক্লাস্টারিং। ধরো আমি করতেছি, এখন ক্লাস্টারিং করি কেন? ধরো রিয়েল লাইফ অনেক ইউজ আছে না, ধরো তুমি নেটফ্লিক্সের জন্য কাজ করতেছো, এখন নেটফ্লিক্সের হচ্ছে থামাতে হবে, যে কাস্টমার যে চলে যেতেছে থামাতে হবে। এখন বিভিন্ন তার কাস্টমারকে ভাগ করতে হয় না, যে আসলে আমার কত ধরনের কাস্টমার আছে, তাহলে আমি কোন কাস্টমারকে কি প্রোভাইড করলে সে আমার সার্ভিস নেওয়া অফ করবে না, এই ধরো তাদের অ্যানালাইসিস হবে। এই জন্য কি তাদের মানে গ্রুপিং করা লাগবে না, যে এই বয়সের এই 18 থেকে 25 বছর বয়সী ছেলেপেলেরা এরা এই জিনিসগুলো চায়, এরা এই জিনিসগুলো চায়। এই যে তুমি ক্লাস্টার করতেছো, গ্রুপ করতেছো, এটারই আমি বলতেছি ক্লাস্টারিং, বুঝছো? এরপর আনসুপারভাইজ লার্নিংয়ের আরও কাজ আছে, ধরো ডাইমেনশনালিটি রিডাকশন আছে, তারপরে এগুলো এখন জানা লাগবে না, জাস্ট নাম বলতেছি। এরপরে অ্যাসোসিয়েশন রুল আছে, অ্যাসোসিয়েশন রুল বেসড লার্নিং আছে, এগুলো আমাদের এখন জানা লাগবে না। জাস্ট আবার একটু বলি, পার্থক্যটা বলি। এটা থিওরিতে অনেক পড়বা, যখন ভার্সিটিতেও পড়বা টড়বা দেখবা এইটা নিয়েও অনেক কথাবার্তা হবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি এত কঠিন কিছু না। ভার্সিটিতেও যেটা পড়াবে খুবই ভালো পড়াবে। সেটা হচ্ছে সুপারভাইজ লার্নিং আর আনসুপারভাইজ লার্নিংয়ের পার্থক্য কি, তোমার যদি কেউ জিজ্ঞেস করে তুমি সহজ কথায় বলবা, মানে এত ভার্সিটির পড়াশোনার জন্য বলতেছি না যদিও, সহজ কথায় বলবা হচ্ছে যে সুপারভাইজ লার্নিংয়ে ডেটা থাকে লেভেলড, আনসুপারভাইজ লার্নিংয়ে ডেটা থাকে আনলেভেলড। তাহলে লেভেল থাকলে আমার অ্যালগোরিদমগুলো কেমন হয়? অ্যালগোরিদমগুলো হয় হচ্ছে তোমার রিগ্রেশন টাইপ অথবা ক্লাসিফিকেশন টাইপ। রিগ্রেশন কি? ধরো ওই যে আইকিউ আর সিজিপিএ যদি বলি, আইকিউ আর সিজিপিএ দিয়ে তুমি একটা রিগ্রেশন প্রবলেম কীভাবে ভাবতে পারো? ধরো আইকিউ আর সিজিপিএ, ধরো স্যালারি। এখন স্যালারি কি এটা নিউমেরিক ভ্যালু না? স্যালারি হয়তো বা কারো 50,000 হবে, কারো আবার 60,000 হবে। কিন্তু ক্লাসিফিকেশন কি? ক্লাসিফিকেশন হচ্ছে স্পেসিফিক কিছু ক্লাস থাকবে, ওই ক্লাসগুলোর মধ্যেই হবে। যেমন গতকালকে দেখছিলাম প্লেসমেন্ট, হয়তো বা ও 0 হবে, নয়তো বা ও 1 হবে। আবার তুমি এমনও ভাবতে পারো যে একটা ক্লাসিফিকেশন, বা যে ইমেলের কথা বললাম, স্প্যাম নাকি স্প্যাম না, হয়তো বা স্প্যাম হবে, নয়তো বা নট স্প্যাম হবে, তাই না? আবার ধরো 2টা ক্লাস না থেকে মাল্টিপল ক্লাসও থাকতে পারে। ধরো কোন সেকশনে, ধরো তোমার সেকশন আছে 5টা, এখন প্রতিটা স্টুডেন্টের ইনফরমেশন আছে এই জায়গায়, সে হয়তো বা এ সেকশনে যাবে, অথবা বি সেকশনে যাবে, অথবা সি, অথবা ডি, অথবা ই। এখন 1000 স্টুডেন্ট হলে ওই 5টা ক্লাসের মধ্যেই তো ওইটাও কি একটা ক্লাসিফিকেশন প্রবলেমের মধ্যে চলে যাবে না? তো এইটা হচ্ছে তোমার সুপারভাইজ, এটা হচ্ছে তোমার আনসুপারভাইজ লার্নিং। আর সেমি সুপারভাইজ কনসেপ্টটা একটু জটিল প্রথম দিকে বোঝার জন্যে, মানে ডেফিনেশনটা বোঝা জটিল, কিন্তু তুমি এইভাবে চিন্তা করতে পারো যে এটা খানিকটা সুপারভাইজ, খানিকটা আনসুপারভাইজড। খানিকটা বলতে কেন বুঝাচ্ছি, ধরো তোমার গুগল ফটোসে একটা ফিচার দেখছো মনে হয়, যে তোমার কাছে জিজ্ঞেস করে যে এই পার্সনটা কি এই স্পেসিফিক পার্সন। তুমি যদি ইয়েস দাও তাহলে কি ও কি ওই অনুযায়ী গ্রুপ করে ফেলানো ওই ছবিগুলোকে। এই ফিচারটা কি দেখছো তোমরা গুগল ফটোসে? জি ভাই দেখছি এটা। আরে কথা বলো, আমি কি বুঝলাম না, আমি কি একা সেশন নেই মিয়া? দেখছো না গুগল ফটোসে এমন গোল দেয়, তারপরে বলে যে এই পার্সনটাই কি কিনা, যদি তুমি ইয়েস দাও। হ্যাঁ হ্যাঁ আবার কিছু ফোনেও হচ্ছে এখন এটা আছে যে গ্রুপ করে দেয়। হ্যাঁ গ্রুপ করে দেয়। তো তুমি চিন্তা করে দেখো, তোমার ডেটা কিন্তু আনলেভেল, তোমার ছবিগুলোকে কি তুমি, মানে তোমার ছবি যে তুমি তুলছো তোমার গুগল ফটোসে, ঠিক আছে, ওই ফটোগুলোতে কি বলা আছে কোন পার্সনটা কে? এটা কি কোথাও বলা আছে? নাই কিন্তু।
কোনো কিন্তু আবার বলা নাই। ফেসবুকে যে নেম ডিটেকশন করে অনেক হ্যাঁ, সময়। এই জিনিসটা ধরো ও ডিটেক্ট করতেছে যে ইনি হয়েছে ঠিক আছে। এখন তোমার ডেটা কিন্তু লেভেল নাই, এই জায়গায় তোমার সেলফি আছে, তোমরা 3 জন বন্ধু মিলে সেলফি নিছো, ঠিক আছে। এখন তোমার এটা তো আনসুপারভাইজড ডেটা না, কোথাও কিছু বলা নাই যে কোনটা কে বা কী আশয় বিষয়। কিন্তু তোমার যে তোমার ধরো আরেক জায়গায় আছে 2 জনের ছবি, আরেক জায়গায় আছে আবার একজনের, তোমার সিঙ্গেল একটা সেলফি তুলছো তুমি ভার্সিটির ক্যান্টিনে বসা। এখন ধরো এইখানে ও কি জিজ্ঞেস করলো, ধরো তোমার ফেস দিয়ে জিজ্ঞেস করলো যে এই পিকচারে এ এই পিকচারে এ আর এই পিকচারে এ কি সেম কিনা তোমার জিজ্ঞেস করলো। মানে কি ও সিমিলারিটি খুঁজে পাইছে, কিন্তু ও কি নিজে থেকে লেবেল করতেছে? নিজে থেকে কিন্তু করতেছে না, ও কিন্তু তোমাকে জিজ্ঞেস করে নিচ্ছে। তুমি যখন ওকে দিচ্ছ, তুমি যখন হিউম্যান ফিডব্যাক দিচ্ছ, তখন কি হচ্ছে, ও এটা কি লেবেল হয়ে গেল না? এখন কি সাকিব নামে কি মানে এই যে এই পার্সনটা যে সাকিব, এটা কি ও আইডেন্টিফাই করে দিছে আর সব জায়গায় কি লেবেল করে দিছে না? এখন ওর কাছে আছে ডেটাটা লেবেল ডেটা। এই কারণেই হচ্ছে আমি বলছি খানিকটা আনসুপারভাইজ খানিকটা সুপারভাইজ। মানে ফার্স্টে ছিল আনসুপারভাইজ, পরে তোমার সহযোগিতার মাধ্যমে বা বিভিন্ন ডিফারেন্ট মেথডসের মাধ্যমে কী হয়ে গেল, ও সুপারভাইজ লার্নিংয়ের অ্যাপ্রোচে যেতে পারতেছে। তো এটাই সেমি সুপারভাইজ লার্নিং। এটা মনে হয় না শীঘ্রই শিখবো, তারপর যদি কোনো সময় সামনে আসে আমরা পড়াশোনা করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আর রিইনফোর্সমেন্ট লার্নিং হচ্ছে তুমি ওকে কোনো ডেটাই দিবা না, তুমি ওকে কোনো ডেটাই দিবা না। ধরো এখানে যেমন ডেটা দিচ্ছ, রিইনফোর্সমেন্ট লার্নিংয়ে কোনো ডেটা দিবাই না। মানে এমন টাইপের প্রবলেমে তো রিইনফোর্সমেন্ট লার্নিং তুমি ইউজ করবা না। রিইনফোর্সমেন্ট লার্নিংয়ে ধরো রিইনফোর্সমেন্ট লার্নিংয়ে একটা পিকচার দেখি, এটা সবচেয়ে ভালো হবে। রিইনফোর্সমেন্ট লার্নিং, ধরো রিইনফোর্সমেন্ট লার্নিং কি অ্যাকচুয়ালি ভুল থেকে শিখে, ভুল থেকে শিখতে থাকে। ধরো ভালো একটা পিকচারে যাই, ধরো এইখানেই আসি। ধরো এই হচ্ছে তোমার এজেন্ট, ঠিক আছে, এই হচ্ছে তোমার এজেন্ট বলে, মানে রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের ভাষায় এটা হচ্ছে তোমার এজেন্ট। আর এই যে আশেপাশে যে এগুলোকে যেন কি বলে, মেজ, তাই না? তো এই মেজটাকে মানে ইসের ভাষায় বলে এনভায়রনমেন্ট, এজেন্ট এনভায়রনমেন্ট। আর এখানেও সার্টেন অ্যাকশন নিবে, হয়তো বা ও ডানে যাবে, নয়তো বা বামে যাবে, কিন্তু কি ডানে বামে যেদিকেই যাক ওই অনুযায়ী কি ওটা রিওয়ার্ড পাবে অথবা পানিশমেন্ট পাবে, বুঝছো? মানে পানিশমেন্টকে এই জায়গায় অবজারভেশন লিখছে, হয়তো বা সে সফল হবে অথবা সে ফেলড হবে। তো ওই অনুযায়ী কি ও নিজে নিজে শিখে, ভুল করতে করতে শিখি না? আমরাও কি মানুষ ছোট থেকে ভুল করতে করতে শিখছি না? যেমন আগুন যে গরম, ঠিক আছে, দেখবে বাচ্চারা একদম, যে বাচ্চা কখনো আগুন দেখে না, ও কি আগুনে হাত দিতে কোনো ভয় আছে? কোনো ভয় কিন্তু পায় না, ও কিন্তু হাত দেয়। তো আমার এজেন্ট যে থাকবে, আমার এআই যে থাকবে, সেও কি প্রথমে এমন এমন ভুল করবে যে একদম সিলি মিস্টেক করবে, কিন্তু ওইখান থেকে কি সে রিওয়ার্ড পাবে। এখন সেই রিওয়ার্ডটা হতে পারে রিওয়ার্ডের মতো অথবা পানিশমেন্টের মতো, মানে তার রিওয়ার্ড বাড়বে অথবা মানে পজিটিভের দিকে যাবে অথবা নেগেটিভের দিকে যাবে। এই অনুযায়ী কি সে লার্ন করতে থাকবে যে না এইটা করা ঠিক, এইটা করা ঠিক না। এমন শিখতে 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 একটা ইসের পর্যায়ে চলে আসে, মানে একটা তুমি যে স্টেটে চাও সেই স্টেটে চলে আসে। ধরো এই রিইনফোর্সমেন্ট লার্নিং সম্বন্ধে ধরো এই গত সেই একটা কথা মানে ইসের দেখতেছিলাম, সেটা হচ্ছে যে পিকে মুভিতে আমরা দেখছি না, যে পিকে মুভিতে কি ফার্স্টে আমির খান কী করে, দূর থেকে দেখে না যে ইসে গাজর কিনে, মনে হয় একটা কাস্টমার গাজর কিনলো টাকা দিয়ে, তো ও ভাবছে কি যে মনে হয় গান্ধীর ছবি দিলে গাজর দেয়। ও করছে কি অনেক জায়গা থেকে গান্ধীর ছবি টবি কালেক্ট করছে, পরে গিয়ে দোকানদারকে দিছে গান্ধীর ছবি, কিন্তু দোকানদারকে দিছে, দোকানদার গাজর দেয় নাই। দোকানদার গাজর না দেওয়ার পরেও বুঝতে পারছে কি যে না, শুধুমাত্র গান্ধীর ছবি দিলেই হবে না, গান্ধীর ছবি একটা স্পেসিফিক পেপারে থাকতে হবে, সেই পেপারটা দিলে কিনতে পারবো গাজর। তারপরে সে টাকা মানে রুপি যাই না দেয়, তখন গিয়ে কিন্তু সে গাজর কিনতে পারে। তার মানে কি এটা কি একটা রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের এক্সাম্পল না? তো এই ছিল মোটামুটি ইন্ট্রোডাকশন যে টাইপস অফ মেশিন লার্নিং অ্যালগরিদমে আমরা মোটামুটি সব থেকে বেশি দেখি আমাদের রিয়েল লাইফে, মানে আমরা
প্র্যাকটিসের জন্য দেখতে পারি সুপারভাইজ আনসুপারভাইজ রিইনফোর্সমেন্ট লার্নিং দেখি, অবশ্যই দেখবো আমরা। আমাদের ফার্স্ট টার্গেট সুপারভাইজ আর আনসুপারভাইজ লার্নিং মোটামুটি নেক্সট 1.5 or 2 মান্থসের ভিতরে মানে মোটামুটি মাস্টারি আনা। তো যেহেতু সুপারভাইজ আগে, সুপারভাইজের ভিতরে যেহেতু রিগ্রেশন আগে, তো আমরা রিগ্রেশন প্রবলেম নিয়ে এখন আলোচনা করি, ঠিক আছে? আমাদের এখন টার্গেট কি? দেখো আমরা কোথায় যাচ্ছি সেই জিনিসটা বুঝতে হবে। আমরা মেশিন লার্নিংয়ে আসি, মেশিন লার্নিং অ্যালগরিদম শিখব, ডিফারেন্ট টাইপস অফ মেশিন লার্নিং অ্যালগরিদম আছে। এইখানের ভিতরে সুপারভাইজ লার্নিংয়ের রিগ্রেশন নিয়ে এখন আমরা পড়াশোনা করব। ওকে, here comes regression. Okay, regression. Okay, রিগ্রেশনে আমি কি বলছি, আমরা রিগ্রেশনে নর্মালি নিউমেরিক্যাল প্রেডিকশন করি। এখন আমি একটা ডেটা সেট নামাইছি, ডেটা সেটটা আগে দেখাই। এই যে স্টুডেন্টস কোর্স, জি দেখো একটা স্টুডেন্ট ডেলি কত ঘন্টা পরে পড়াশোনা করে এই অনুযায়ী সে একটা স্কোর পায়। এখন এই স্কোরটা মেবি 100-এর ভিতরে, হ্যাঁ 100-এর ভিতরে সে কত স্কোর পায় সেই জিনিসটার ডেটা আছে। এখানে মোট 25 স্টুডেন্টের ডেটা আছে, ঠিক আছে? তো এইখানে দেখো এইটা হচ্ছে তোমার ইনপুট কলাম, এটা হচ্ছে তোমার আউটপুট কলাম। ওকে, তো এইখানে ইনপুট কয়টা আর আউট মানে ইনপুট কলাম কয়টা আছে? একটা না? তো ইনপুট একটা রিগ্রেশন প্রবলেমে আমরা এখন করব কি আগে একটু বলি, তারপরে বলি। ধরো আমরা এখন করব হচ্ছে সব থেকে সিম্পলার অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্টও বলা যায়, কারণ এইটাই আমরা সব থেকে আসলে বেশি দেখি আমাদের লাইফে। মানে একদম শুরুর দিকে মেশিন লার্নিং অ্যালগরিদমের ভিতরে লিনিয়ার রিগ্রেশনই তো ছিল, তো সেই কারণে এটার ইউজেস খুবই বেশি দেখা যায় আমাদের আশেপাশে। লিনিয়ার রিগ্রেশনের ভিতরে যদি আমার ইনপুট কলাম একটা থাকে, এটাকে আমি বলবো হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। এটা আমি ভাগ করার কারণ আছে, কারণ আমরা আজকে শিখব সিম্পল লিনিয়ার রিগ্রেশন। আর যদি একটা কলাম থেকে বেশি থাকে, কি বলছি, যদি ইনপুট কলামে একটা কলামের থেকে বেশি থাকে তাহলে ওটাকে আমরা বলবো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। আর আরেকটা টাইপের আছে, সেটা এখন ডিটেলস না বলি, যখন আমি লিনিয়ার রিগ্রেশনের সিম্পল লিনিয়ার রিগ্রেশন দেখাবো তখন এটা বলবো না। আরেকটা আছে, সেটা হচ্ছে পলিনোমিয়াল রিগ্রেশন, পলিনোমিয়াল লিনিয়ার রিগ্রেশন আই গেস। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে সুপারভাইজ লার্নিংয়ের লিনিয়ার রিগ্রেশনের সিম্পল লিনিয়ার রিগ্রেশন শেখা। তো আগে বুঝতে হবে লিনিয়ার রিগ্রেশন কি। আমরা তো রিগ্রেশন বুঝলাম যে রিগ্রেশন প্রবলেম মানেই হচ্ছে আমি প্রেডিকশন করব, যেমন আমাদের আশেপাশে দেখি না আমরা স্টক প্রাইস প্রেডিকশন করে, তারপরে হচ্ছে টেম্পারেচার প্রেডিকশন করে, এই সকল কিছু কি আমার লিনিয়ার মানে এই রিগ্রেশন প্রবলেম না, যে আমি নিউমেরিক্যাল প্রেডিকশন করতেছি না যে আজকে এই কোম্পানির শেয়ারের মার্কেট প্রাইস কত হবে, ধরো সেই জিনিসটা কি এটা নাম্বারের উপরে তো ডিপেন্ড করে, সেই নিউমেরিক্যাল প্রেডিকশনটাই হচ্ছে আমার রিগ্রেশন। আর লিনিয়ার রিগ্রেশন কি? লিনিয়ার রিগ্রেশন হচ্ছে প্রেডিকশন যে করবে সেই প্রেডিকশনটা করবে কি একটা লাইনের মাধ্যমে। অর্থাৎ ধরো তুমি যদি চিন্তা করো শেয়ার বাজারে, ঠিক আছে, শেয়ার বাজারের ধরো একটা কোম্পানির মার্কেট প্রাইস এইভাবে ধরো বাড়তেছে কমতেছে, এইভাবে ধরো বাড়তেছে কমতেছে। এখন এই যে ফ্লোটা, এই ফ্লোটা কি এটা লিনিয়ার ফ্লো না, বা সর্ট অফ লিনিয়ার ফ্লো হচ্ছে না এই ডেটার? মানে ডেটা পয়েন্টগুলো বুঝতে অসুবিধা হলে বললো যে ভাই আসলে গ্রাফ জিনিসটা কেমনে কি বুঝিতেছেন, বুঝতেছি না, বললো, আমি আরও ডিটেলসে বুঝাবো না, সমস্যা নেই। কিন্তু ধরো এটা আমার মানে ডে বাই ডে, ধরো এখানে ধরো ডেজ, ঠিক আছে, এখানে ধরো ডেজ আছে, আর এখানে ধরো
প্রাইস আছে, ঠিক আছে? এখন এটা সর্ট অফ লিনিয়ার না, মানে ফ্লোটা দিন বাই দিন কি বাড়তেছে, কিছু কিছু সময় ওই এক্সপেকটেশন অনুযায়ী বাড়তেছে না, কিন্তু ফ্লোটা কিন্তু লিনিয়ারের মতোই, তাই না? তো যেই প্রেডিকশনে আমি কি করি, একটা লাইন টেনে প্রেডিকশন করি, এই প্রেডিকশন বা রিগ্রেশনের নাম হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। লাইন টানছি কেন, এটা একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনার লাইন টানলেন কেন, বা লাইন টানার প্রয়োজন কি? বিষয়টা হচ্ছে যে এখানে আমি প্রেডিকশনটা তাহলে অন্য কিভাবে করব। ধরো এইখানে না হয় সর্ট অফ লিনিয়ার আছে, কিন্তু ধরো আমি গতকালকে বলছিলাম, একটা এক্সাম্পল দিছিলাম না, যে ধরো তোমার কাছে তুমি এক্সপ্লিসিটলি প্রোগ্রাম করতেছো না, তুমি কি করতেছো, তোমার কাছে ডেটা আছে ফারেনহাইট আর সেলসিয়াসের, ঠিক আছে? তুমি ফারেনহাইট আর টেম্পারেচার দিলে সেলসিয়াসে তোমার আউটপুট দেয়, ঠিক আছে? এখন এইটার ডেটা পয়েন্টগুলো কেমন হবে চিন্তা করে দেখো তো। বাড়বে আস্তে আস্তে, যত ফারেনহাইট যত মানে যত ফারেনহাইট বাড়বে তত সেলসিয়াসও বাড়বে, যদি কোনো সময় কমে তাহলে ওই অনুযায়ী সেলসিয়াসও কমবে, কিন্তু ফাইনাল ডেটা পয়েন্টগুলো দেখতে তো এমনই হবে, তাই না? কোনো উঁচু নিচু তো হবে না যদি তুমি সঠিকভাবে ক্যালকুলেট করে থাকো। তাহলে ওই ডেটা পয়েন্টগুলোকে আমি একটা লাইনের ভিতরে কি আনতে পারি নাকি পারি না? পারি। পারলে যদি এবার তোমাকে ভাবো এই লাইনটা টানার অ্যাডভান্টেজ কী হয়েছে, লাইন মানে কি? লাইন মানে লাইনের ইকুয়েশন জানি আমরা, লাইনের ইকুয়েশন কিন্তু আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি না, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, ছোটোবেলা থেকে পড়ছি না? কায়েস মনে আছে? আচ্ছা, মনে মনে আছে। ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি মানে কি? ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি মানে ছিল যে এক্স অ্যাক্সিসের ভ্যালু যদি তোমাকে বলে তাহলে তুমি কি, মানে অর্থাৎ তোমাকে যদি ফারেনহাইট স্কেলের একটা বলে, তোমার ক্যালকুলেশন করার দরকার নেই, তুমি জাস্ট কী করবা, এই এক্সের ভ্যালুটা এখানে বসাবা, এম এক্স প্লাস সি করলে যা আসে সেটাই হবে তোমার আউটপুট। অর্থাৎ তোমাকে যদি এখন ফারেনহাইটের ধরো এইখানে একটা বলে, তাহলে তুমি এটা সেলসিয়াস ভ্যালু কত হবে তুমি কীভাবে বের করবা? তুমি জাস্ট এই লাইন বরাবর যাবা, তাই না? মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তো এমনই হবে, তুমি জাস্ট এই লাইন বরাবর যাবা, এইখানে যেটা আসবে এটাই হবে তোমার সেলসিয়াস ভ্যালু, তাই না? বিষয়টা তো এমনই বুঝায়। তো এমন যদি বুঝায় ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তাহলে আমার লাভ হচ্ছে কি, মানে আমি কোথায় ছিলাম হচ্ছে যে আমার লাইন টানলে লাভ কি, লাইন টানলে আমার লাভ হচ্ছে যে আমার আর ওইখানের কোনো ক্যালকুলেশন লাগতেছে না, আমি জাস্ট ইনপুট নিব, ইনপুটকে এই যে লাইনের এম আর লাইনের যে সি আছে সেই লাইনের এম আর সি ব্যবহার করে আমি বসায় দেবো। অ্যাকচুয়ালি তো আমি গ্রাফে বসায় বের করবো না, অ্যাকচুয়ালি তো আমি এম আর সি এর সাথে ক্যালকুলেশন করে ওয়াইয়ের ভ্যালু বের করি, তাই না? আর আমি এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাচ্ছি কেন, মানে বোঝানোর জন্যে, বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমাদের ডিফারেন্ট মেশিন লার্নিং অ্যালগরিদমে তোমাকে দেখাবে যে এটা প্লেস কই, কিন্তু তুমি কি মানে ধরো এই ক্যালকুলেশন বাদ দিয়ে তুমি কি এইখান থেকে এখানে যেতে পারবে? এটা কি এইভাবে কি পসিবল নাকি? অ্যাকচুয়ালি তো এটা গ্রাফিক্যাল হচ্ছে রিপ্রেজেন্টেশন, কিন্তু ক্যালকুলেশন মানে এইখানে যায় কিভাবে, এইখানে যাওয়ার টেকনিকই তো হচ্ছে এই যে এফ এর ভ্যালু তুমি এইখানে বসাবা, এরপরে এই লাইনের যেই এম এর ভ্যালু আছে, এই লাইনের যে সি এর ভ্যালু আছে সেইটাকে ইউজ করে তুমি ওয়াই এর ভ্যালু বের করবা। তাহলে এম আর সি কি? এম আর সি এই লাইনে আসলে কি? এম হচ্ছে, তুমি যদি এইখানের কথা চিন্তা করো, এই যে থিটা, এটা হচ্ছে তোমার এম, আর এই যে ধরো সেন্টার থেকে তোমার ডিস্টেন্স, এটা হচ্ছে সি। এই হচ্ছে ম্যাথমেটিক্যাল জিনিস, বুঝছো? যে একটা লাইন টানার জিনিস ছিল ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, লাইন টানার ইকুয়েশন ছিল ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এখন আমরা এটাকে কীভাবে কাজে লাগাবো দেখো, এটা হয়তো বা তুমি ফারেনহাইট আর সেলসিয়াস তুমি বলতেছো যে এটা তো আমরা ডিরেক্ট ক্যালকুলেট করতে পারতাম, আমরা জানি, কিন্তু ধরো তুমি ফারেনহাইট আর সেলসিয়াসের সূত্র তোমার মনে নাই, তুমি পাইছো কি অনলাইনে একটা ডেটা সেট পাইছো এমন, যেখানে এখানে আছে ফারেনহাইট, এখানে আছে সেলসিয়াস, কিন্তু এখানে কারেক্ট কিছু ভ্যালু আছে, এখানে কারেক্ট কিছু ভ্যালু আছে, বুঝছো? এখন তুমি চিন্তা করে দেখো, তুমি সূত্র জানো না, তুমি কি করবা? তুমি যদি লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করো, কি বলছি, তুমি যদি লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করো, লিনিয়ার রিগ্রেশন অ্যালগরিদম অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করলে কি করবে জানো? অ্যাপ্লাই করলে ওই ডেটার উপরে
আমার অ্যালগরিদম নিজে নিজে, আমি জানি না কিভাবে, ও নিজে নিজে একটা লাইন ড্র করবে, অর্থাৎ একটা এম এবং একটা সি এর ভ্যালু ও বের করে রাখবে, যেটা ইউজ করে আমরা কি করতে পারবো, নেক্সট প্রেডিকশনটা করতে পারবো না একটা আননোন ভ্যালুর জন্য। জি বুঝছো মানে লিনিয়ার রিগ্রেশন বিষয়টা কি, কেন এই জিনিসটা ইম্পর্টেন্ট। ধরো তোমাকে এখন একটা আননোন ভ্যালু দিল 50-50-র জন্য এখানে আউটপুট কত, তুমি আউটপুট সিম্পলি বলে দিতে পারবা, কারণ কি তোমার কাছে এম আর সি এর ভ্যালু ও দিয়ে দিছে, অ্যালগরিদম তোমাকে দিয়ে দিছে। এখন এম আর সি যে দেয় এটাও বোঝার দরকার নেই, ওকে তো প্রেডিকশন ফাংশন কল করলেই তো প্রেডিক্ট করে দেয়, তাই না? কিন্তু আমরা যেহেতু বুঝবো ম্যাথমেটিক্যালি, কারণ আমি বলতেছি যে এম আর সি এর ভ্যালু ও জেনারেট করে অটোমেটিকলি এই লাইনের মাধ্যমে, দেন ওইটাকে ইউজ করে আমরা প্রেডিকশন করতে পারি। একটা আমরা করব এখন, আমরা এটা করব, করলে আরও বেশি ক্লিয়ার হবে। কিন্তু এই বিষয়টা বোঝা জরুরি যে লিনিয়ার রিগ্রেশন কেন। এখন এইখানে যেমন একদম সবগুলো টাচ করতে পারছে, কিন্তু আমি যে উপরের এক্সাম্পলটা দিছি এইখানে, এটা তো সব কিছু টাচ করতে পারে নাই, তাই না? এখন তুমি ভেবে দেখো, মানে এই যে ফ্যাক্টরটা, যে ডে অনুযায়ী একটা জিনিসের প্রাইস, ঠিক আছে, একটা মানে স্টক মার্কেটে একটা প্রোডাক্টের প্রাইস, সেই জিনিসটা কি আসলে লিনিয়ার বাড়াটা কি পসিবল কোনোভাবে? না না ভাই, উঁচু নিচু হতে পারে। উঁচু নিচু তো হইতেই পারে, মানে রিয়েল ওয়ার্ল্ড যেই ফ্যাক্টর আর থিওরির যে ফ্যাক্টর, এখন দেখো ফারেনহাইট আর সেলসিয়াস এটা তো ধরো নর্মালি লিনিয়ার হবেই, এটা তো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে জাস্ট ইউজার বসাচ্ছে। কিন্তু রিয়েল লাইফে আমরা যেগুলো দেখি, ধরো তুমি ওই যে ইসের কথা, এই যে আমাদের এই ডেটা সেটের কথা যে বললাম, যে আওয়ার কত, স্কোর কত, ধরো একটা স্টুডেন্ট সে পড়াশোনা করছে ডেলি কত ঘন্টা, এটার উপরে তার স্কোর আসলে ডিপেন্ড করে, আমিও জানি তুমিও জানো। কিন্তু সবাই কি পড়াশোনা অনুযায়ী মার্কস পায়? না না অনেকে আছে না যে পরীক্ষার নার্ভাসনেস হ্যান্ডেল করতে পারে না, আছে অনেকে। আবার অনেকে আছে ধরো যে পড়াশোনা না করেই ধরো কোপ দেওয়া দেয় পরীক্ষায়, তাই না? এখন এই যে ফ্যাক্টরগুলো, এগুলো তো আর আমাদের ক্যালকুলেশনে কি পসিবল? মানে এই যে ছোটোখাটো ফ্যাক্টর, এটা কিন্তু আমাদের পসিবল না। তো আমরা কিছু সংখ্যক লস নিয়েই আমরা যদি দেখি যে আমাদের ডেটাটা সর্ট অফ লিনিয়ার, আমাদের ডেটাটা লিনিয়ার না হয়তো, কিন্তু আমাদের ডেটাটা সর্ট অফ লিনিয়ার, যে লিনিয়ারের মতো দেখা যায়, সেইখানে আমরা কোন অ্যালগরিদম অ্যাপ্লাই করব? লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করব, যদি প্রবলেমটা প্রেডিকশন টাইপের হয়, ঠিক আছে? আমাদেরকে যদি প্রেডিকশন করতে বলে আর ডেটাটা যদি সর্ট অফ লিনিয়ার থাকে, তাহলে আমরা কি করব? লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করব। ওকে, তো আমরা দেখি, আমরা যে একটা করে তারপরে আবার ধরো থিওরিতে আমরা ব্যাক আসতেছি, সমস্যা নেই। আমাদের ডেটা সেট, এটা তো আমি লিখে একটু উল্টাপাল্টা করছি, আচ্ছা এটা এখান থেকে কাটি, নো কোনো চেঞ্জ দরকার নেই। ওকে, তো ডেটা সেটটা আগে এখানে আপলোড করি, এই যে স্টুডেন্টস কোর্স। ওকে, গতকালকে ভিডিও যদি দেখা থাকো তো আশা করি 7টা স্টেপ মনে আছে, আমি জাস্ট প্রথম স্টেপ থেকেই করি। ফার্স্টে আমরা কি করব? নামপাই এন্ড পান্ডা ইম্পোর্ট করে নেই। দেখি তো ডেটা সেটটা ঠিকঠাক আসলো কিনা। হ্যাঁ, এই যে 24 জনের না, 25 জন, 0 থেকে শুরু হয়েছে, তো 25 জনের স্কোর দেয়া আছে আমার। ওকে, গুড। এখন আমি কি করব? এখানে একটু চেক করা লাগবে, যদি আমি জানি এই ছোট ডেটা সেটে এটার ভিতরে কোনোই সমস্যা নাই, আসলে ডেটা ক্লিনিংয়ের কোনো বিষয় নাই, তারপরও দেখা উচিত। জাস্ট দেখি যে 25টা নন নাল, স্কোর ইন্টিজার, হ্যাঁ ঠিক আছে, স্কোর ফ্লোটে দেয়নি, আর আছে ফ্লোটে, ঠিক আছে। আওয়ার যেহেতু 6.1 7.4 এইভাবে দিছে, তো আমার ডেটা টাইপও ঠিক আছে, সব কিছু, কোনো কলাম আমার বাদটা দেওয়া লাগবে না, তো আমার ডেটা প্রি প্রসেসিং শেষ বলতে পারি আমরা। তো ইডি এর জন্য যদি আমরা দেখতে চাই যে ডেটা সেটটা কীভাবে আসে, যেহেতু এটা আমি এটাকে একটা স্ক্যাটার প্লট বানাতে পারি, ধর আমি দিলাম ইম্পোর্ট ম্যাটপ্লট লাইব্রেরি ডট পাইপ্লট এস পিএলটি, ধরো পিএলটি আমি যদি স্ক্যাটার প্লট বানাই একটা, এখানে নিচে কি দিব? আওয়ার্স, তাই না? এই স্ক্যাটার প্লটে একটা দিব আওয়ার্স, একটা দিব স্কোর্স। এক্স অ্যাক্সিসে হবে আওয়ার্স, ওয়াই অ্যাক্সিসে হবে এই ডেটা ফ্রেমের
স্কোরস। ওকে, এই যে দেখো আমাদের ডেটা সেটটা দেখতে এমন। যদি এক্স অ্যাক্সিসে আওয়ার্স ভাবো আর ওয়াই অ্যাক্সিসে স্কোরস ভাবো, তাহলে আমাদের ডেটা সেটটা দেখতে এমন। তো আমাদের যেহেতু স্কোরস একটা নিউমেরিক্যাল প্রেডিকশন হবে আর ডেটাগুলো আছে সর্ট অফ লিনিয়ার, এই কারণে আমরা এই ডেটার অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের কি করা দরকার, লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করা দরকার, তাই না? তো এই ডিসিশন নেওয়ার পর আমাদের পরের স্টেপ কি ছিল বলো দেখি, কে আসলেই হচ্ছে ওই যে আপনার ফিচার সেকশন ছিল যে ফিচার সিলেকশন এখানে তো নাই, ধরো ফিচার সিলেকশন তো এখানে করার কিছু নাই। তাহলে হচ্ছে ওইখানে তো আমরা ওই যে প্রথম 1 2 3 এই রোটা লাগতেছে না, এটা কমাতে পারি না? 1 2 3 এবার ওই যে এক্স ট্রেন ওয়াই ট্রেন না, এই 01 কিন্তু এটা কিন্তু কলামে নাই, কলামে থাকলে তো নামই থাকতো। এটা হচ্ছে এই মানে আইডির দেখাচ্ছে আমাকে, বুঝছো? এই 01 কিন্তু নাই অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি কলাম থেকে না না, এটার কোনো কলাম নেই, কলাম দুটোই আছে। বাদ হ্যাঁ, দিয়ে কলাম নিতাম। থাকলে ওটা বাদ দিয়ে নিতাম, কারণ ওটা তো আমাদের কোনো কাজে দিত না। এবার স্প্লিটিং, হ্যাঁ, ইনপুট আর আউটপুট। গুড, দেখছো কাজ খুব ভালোভাবে দেখছে। আমরা স্প্লিট করব, কাকে? আমরা এই ডেটা ফ্রেম থেকে আমরা কি ইনপুট অ্যান্ড আউটপুটকে স্প্লিট করব। ইনপুটের ক্ষেত্রে আমি সকল রো নিব, তারপরে সকল কলাম নিব না, লাস্টেরটা বাদ দিয়ে নিব না। এরপরে ধরো আমি ওয়াই নিলাম, ওয়াই এর ভিতরে নিব কি, জাস্ট লাস্টের কলামটা নিব, তাই না? অথবা হ্যাঁ, 1 এটা নিলাম। দেখি আমাদের এক্স দেখতে কেমন আর আমাদের ওয়াই দেখতে কেমন। এই যে এখানে আইসা পড়ছে আওয়ার্স 25 জন, এখানে আসছে স্কোরস 25 জনের। এরপরে আমার কি ছিল? ট্রেন টেস্ট, না ট্রেন টেস্ট স্প্লিট করব আমি, ঠিক আছে? ট্রেন টেস্ট ইনপুট আউটপুট করার পরে আমি ট্রেন টেস্ট স্প্লিট করব। এটার জন্য কি সাইকিটলার্ন লাইব্রেরির ভিতরে মডেল সিলেকশনের ভিতরে এই যে দেখছো সব সাজেশন দিয়ে দেয়, সাজেশনের দিকে তাকাই না ঠিক মতো। ইম্পোর্ট ট্রেন টেস্ট স্প্লিট, ওকে। দেন এখন আমার এখানে কি, এখানে ফরম্যাটটা কি, এক্স ট্রেন এক্স টেস্ট টেস্ট ওয়াই ট্রেন ওয়াই ট্রেন ওয়াই টেস্ট। এখন এই মানে সিরিয়ালটা কিন্তু উলটপালট করলে কিন্তু ঝামেলা আছে। কি কারণ বলো তো? কারণ ধরো তুমি সিরিয়ালে দিলে এক্স ট্রেনের পরে ওয়াই ট্রেন, তাহলে অ্যাকচুয়ালি এক্স টেস্টের ভিতরে যেটা আসার কথা সেইটা তখন চলে আসবে কি ওয়াই ট্রেন ভ্যারিয়েবলের মধ্যে চলে আসবে। এই কারণে এই সিরিয়ালটা আমি কিন্তু এখানে তো মানে আমি কোন ভেরিয়েবলের নাম কি নিতেছি এটা ম্যাটার করতেছে না, ভেরিয়েবলের অর্ডারটা আমি হ্যাঁ হ্যাঁ ভ্যারিয়েবলের অর্ডারটা করতেছে। এখন হ্যাঁ। তুমি যদি এখানে এক্স না নিয়ে এ বি সি ডি নাও, তাও তো ভ্যালু তো আসবে। তখন এর ভিতরে আসবে ইনপুটের ট্রেনিং, বি এর ভিতরে আসবে ইনপুটের টেস্ট, সি এর ভিতরে আসবে আউটপুটের ট্রেনিং, ডি এর ভিতরে আসবে আউটপুটের টেস্ট। বিষয়টা হচ্ছে এটা। আচ্ছা, এখানে আমি টেস্ট সাইজ কত নিব? দেখো এখানে যেহেতু 25টা ডেটা, ঠিক আছে, তো আমি মানে 5 ভাগে ভাগ করি, 5 5 25 না, ধরো আমি 5 ভাগের 1 ভাগ ডেটা রাখবো টেস্টে, আর 4 ভাগ দিয়ে দিব কোথায়, ট্রেনিংয়ে। মানে 20টা দিব ট্রেনিংয়ে, 5টা রাখবো টেস্টে, বুঝছো? তাহলে আমি টেস্ট সাইজ কত দিব? এখানে টেস্ট সাইজ দিব হচ্ছে আমি 0.2, 20% না, 0.2। আর ধরো র্যান্ডম স্টেট এখানে 0 সাজেস্ট করতেছে। আচ্ছা 0ই নেই, সমস্যা নাই। দেখি আমরা আমাদের এক্সট্রেন দেখতে কেমন। আমাদের এক্সট্রেন আসার কথা কি 20টা ইনপুট, হ্যাঁ দেখি আসছে কিনা। আওয়ার্স ইনপুট র্যান্ডম ভাবে 20টা আসছে কিনা এটা বোঝার জন্য ধরো এখানে তো গুনবো না, আমি সিম্পলি শেপ প্রিন্ট দেই। শেপ প্রিন্ট দিলেই চলে আসবে এটা শেপ। হ্যাঁ 20,1 মানে 20টারও একটা কলাম, বুঝছো? যাক, এক্সট্রেন। তারপরে ধরো ওয়াই টেস্ট দিয়ে দেখি, এত চেক করা দরকার না, জাস্ট ওয়াই টেস্টেরটা দেখি। ভুলভাল লিখছি, ডট না লিখে স্ল্যাশ হয়ে গেছে। হ্যাঁ, ওয়াই টেস্টের ভিতরে কি আসার কথা বলো তো? জাস্ট 5,1 আসার কথা, তাই না? আচ্ছা দেখো ওয়াই টেস্টটা কি। ওয়াই টেস্ট এইখানে ধরো 1 আসার কথা, না আসার কথাটা কি?
আসছে হ্যাঁ হ্যাঁ, না না না, ঠিক আছে, তো সমস্যা কি, লজিক অনুযায়ী এটাতেও একটা কলাম আছে এটাতেও একটা কলাম আছে না। এটা পার্থক্যটা হচ্ছে যে ধরো কীভাবে বুঝাই, এটা আসবে না যদি আমি যদি এখানে জিরো দেই। দেখো দেখি এইখানে আমার মতো এখান থেকে আসার কথা না, এইভাবে করলে একটা মানে দুইটাতে সেমই আসবে। এই যে দেখো, দেখছো এক্সট্রেনের ভিতরেও 20 কমা ব্ল্যাঙ্ক আসছে আর ওয়াই টেস্টের ভিতরেও 5 কমা ব্ল্যাঙ্ক আসছে। এটার কারণ কি, কারণ মানে যখন আমরা এইভাবে নিচ্ছি মানে কোলন দিয়ে নিচ্ছি, ঠিক আছে, কোলন দিয়ে নিলে বোঝাচ্ছে যে এইখানে অনেকগুলো আছে, মানে এটা ওকে ও ডেটা ফ্রেম হিসাবে একটা ট্রিট করে, বুঝছো, মানে এটা ডেটা ফ্রেম হিসাবে ট্রিট করলে তখন ও এখানে কাউন্ট করে যে কয়টা কলাম আছে। আর যখন আমি ওকে একটাই দিয়ে দিছি তখন ও কি সিরিজ হিসাবে চিন্তা করছে যে এখানে তো একটাই আছে, তো এখানে তার কলামের কাউন্ট করার কোনো টেনশন নাই, কথা বুঝছো। এই কারণে এইখানে দিছিল আগের বার 1, ওই কমা 1 দিছিল আর এখানে ব্ল্যাঙ্ক দিছে। ব্ল্যাঙ্ক মানে কিন্তু 1, মানে কিছু নাই মানে হচ্ছে এখানে একটা কলাম আছে, বা একটা কলাম এভাবে চিন্তা করার তো কিছু নেই, তুমি তো জাস্ট এইভাবে বললেই পারো না যে এখানে 5টা রো আছে। হ্যাঁ এই কারণে আর কি যে 5 কমা ব্ল্যাঙ্ক দেয়। তো দেখছো এক্সট্রেনার শেপ 20 কমা ব্ল্যাঙ্ক দিছে, কারণ কি, কারণ আমি এই যে এইখানে যখন বাক করছি তখন এইটা না দিয়ে আমি দিয়েছিলাম কি জাস্ট 0 দিছিলাম, বুঝছো। জাস্ট এটা কোনো এফেক্ট করতেছে না, তোমার তো কোনো এফেক্ট করতেছে না, জাস্ট বুঝার সুবিধা। আমরা এইভাবেও নিতে পারি, অথবা আমরা এখানে ভ্যালুস নিয়েও করতে পারি, সমস্যা নেই। এখানে দেখো ডট ভ্যালুস নেই, দাঁড়াও ডট ভ্যালুস নেই, এরপরে দেখি কি চেঞ্জ আসে। দেখো তখন কি এটাকে আর ডেটা ফ্রেম হিসাবে কি করতেছে না, কাউন্ট করতেছে না, দেখছো, এটাকে একটা অ্যারের ভিতরে নিয়ে কাজ করতেছে। অ্যাকচুয়ালি তো অ্যারে হিসাবেই কাজ করে অ্যালগরিদমের ভিতরে, কিন্তু আমরা আমাদের সুবিধার্থে ভ্যালুসে কনভার্ট করি না, দেখার জন্যে, জাস্ট ফর দেখার জন্যে। কারণ কি এটা যদি আমরা ওইভাবে দেখি আমরা বুঝতে পারবো না, আর আমরা এইভাবে দেখলে আমরা বুঝতে পারবো, এই কারণে আমরা ভ্যালুসে কনভার্ট করি না। কিন্তু ওই যে লিনিয়ার রিগ্রেশন যে আমরা ক্লাস যে ইম্পোর্ট করে করবো, ঠিক আছে, ওটার ভিতরেও কিন্তু ভ্যালুসে কনভার্ট করেই কাজ করে, নয়তো বা কাজ করবে কীভাবে, এইটা দিয়ে তো কাজ করা যায় না, তাই না। এটা তো আমাদের ভ্যালুস লাগবে, ডট ভ্যালুস নিয়ে না অ্যারেতে কনভার্ট করে এরপরে তো কাজ করে। তো এটাই বললাম যে অনেক জায়গায় দেখবা যে ভ্যালুস দিয়ে কাজ করে, অনেক জায়গায় না দিয়ে কাজ করে, সমস্যা নেই, তুমি এখানে ভ্যালুস দিয়েও কাজ করতে পারো একই। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার, ট্রেন টেস্ট স্প্লিট করা পর্যন্ত। জি ভাই জি ভাই। ওকে, এখানে স্কেলিং লাগবে না, স্কেলিং আমরা করবো না, আমরা ডিরেক্ট চলে যাব ট্রেনিং দ্য মডেল, ঠিক আছে। আমাদের লিনিয়ার রিগ্রেশন কোথায় আছে, আমরা যেহেতু ডেটাটা দেখলাম সর্ট অফ লিনিয়ার, এই কারণে আমরা এখন কি করব, স্কেলিংটা লাগবে না, কারণ এখানে তো একটা থেকে আরেকটা আসতেছে, হ্যাঁ এখানে তো হ্যাঁ সেই ক্ষেত্রে আমার হ্যাঁ 0 1 এর মধ্যে করতাম। হ্যাঁ ইনপুট কলামে যদি মাল্টিপল কলাম থাকতো আর ওই কলামগুলোর ভিতরে ডিফারেন্স যদি একটায় খুব কম আর একটায় খুব বেশি হতো তখন আমরা স্কেলিং করতাম, বুঝছো। জি ভাই ওকে, তো আমাদের মডেলটা আমি কি চাই, আমাদের যে মডেল নামে ভ্যারিয়েবল আছে এটার ভিতরে লিনিয়ার রিগ্রেশনের সকল বৈশিষ্ট্য আসার জন্য এখন আমি কি করলাম, এই টাইপের একটা অবজেক্ট খুললাম। এখন আমার এই মডেলের ভিতরে কি ফিট নামে একটা মেথড আমি অটোমেটিকলি পেয়ে যাব, যেখানে এক্স ট্রেন অ্যান্ড ওয়াই ট্রেন দিলেই আমার কি হয়ে যাবে, মডেল ট্রেন হয়ে যাবে। হয় নাই, কারণ কি আচ্ছা এইখানে ও ভ্যালুতে কনভার্ট করতে না করতেছে, এই কারণে তাও হচ্ছে না। at least one array or d type is required। দেখি কি হচ্ছে, except large sparse d type or all instance d type iterative numpy dot type origin। okay, at least one array d type is required। আচ্ছা এখানে ভুল কিছু লিখছি, white train, এই এখানে তো কিছু আসেই না, এই দাঁড়াও এখানে ঠিকই তো আছে, এখানে কি এমন আউটপুট আসলো কেন, x ইকুয়ালস টু, আচ্ছা স্বাভাবিক না, আমি 0 আগ পর্যন্ত নিচ্ছি, তাহলে তো আমি কিছুই নিচ্ছি না, তাই না, এটা তো 1 হবে,
এই জন্যই তো ভুল করতেছে, যে দেখতেছে যে কোনো ডেটাই নাই, ও আসলে কিসের উপরে ট্রেন করবে। এই যে দেখো আমার মডেল ডট ফিট হয়ে গেছে। এখন আমি জাস্ট কি করতে পারবো, মডেল ডট প্রিডিক্ট যদি আমি দেই, মডেল ডট প্রিডিক্ট যদি আমি এক্স টেস্টের উপরে দেই, তাহলে আমি কি দেখতে পারতেছি, আমার যেই এক্স টেস্ট, দাঁড়াও দেখি এক্স টেস্টটা আনি। এক্স টেস্ট আনলে দেখো এই যে কি বলে 1.5 আওয়ার পড়াশোনা করলে তার স্কোর আসবে 16.88 সামথিং। এবার দেখা দরকার যে আমাদের অ্যাকচুয়ালি ছিল কত আর প্রেডিকশন কেমন করছে। যদি এইটা দেখি, ধরো আমি ওয়াই টেস্টে যাই, ওয়াই টেস্ট যদি দেখি, দেখো প্রথমজন আসলে মানে 5 নম্বর স্টুডেন্ট স্কোর আসলে 20, কিন্তু আমার মডেল প্রেডিক্ট করছে কত 16.88 সামথিং। তারপরে 27 ও করছে 33, তারপরে 69 ও করছে 75, তারপর জন 30 ও করছে 26, তারপর জন 62 ও করছে 60.49। হ্যাঁ, টুকিটাকি ভুল থাকলেও কেন ইমাজিন দ্য পাওয়ার অফ দিস অ্যালগরিদম, মানে মাত্র 20টা ট্রেনিং ডেটার উপরে ট্রেন হয়েও কিন্তু কাছাকাছি দিচ্ছে না। এটা ভেবে দেখো, দুনিয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নাম্বার আছে, তাই না? ওর কেন 16 করতে হলো, ওর কেন 33 করতে হলো, 27, আবার দেখো 62, এটা 60, এটা 30, এটা 26, এটা 69, এটা 75, ক্লোজে যাচ্ছে না, মানে কাছাকাছি আসছে না। কাছাকাছি তো আসতেছে। এটা যদি তুমি আরো অনেক বেশি ডেটার উপরে ট্রেন করতে, তাহলে কি আরো ভালো অ্যাকুরেসি আসতো না? হ্যাঁ। তো নর্মালি যদি ইভ্যালুয়েশন ভাবো, রিগ্রেশনের ক্ষেত্রে অনেকগুলো ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স আছে, এটা আমি অন্যদিন দেখাবো না, কিন্তু আপাতত ধরো এটার জন্য জাস্ট বলি যে মিন অ্যাভারেজ এরর আছে বা মিন স্কোয়ার্ড এরর আছে, যেটাই তুমি মানে অ্যাভারেজ না, সরি, মিন অ্যাবসোলিউট এরর আছে বা মিন স্কোয়ার্ড এরর আছে, এগুলো দিয়ে তুমি চেক করতে পারো যে মানে অ্যাভারেজ এরর কত, অ্যাভারেজ এরর কত, এটা তুমি একটু বের করতে পারো। যেমন ধরো এটা যদি দেখি আমরা ফ্রম স্কেলান ডট ম্যাট্রিক্স, আই গেস, হ্যাঁ ম্যাট্রিক্স ইম্পোর্ট মেইন স্কোয়াড এরর, না অ্যাবসোলিউট দেখি, মেইন অ্যাবসোলিউট এরর। এখন জাস্ট দেখবো কি মেইন অ্যাবসোলিউট এরর, এখানে দেখবো ওয়াই যে টেস্ট ছিল আর হচ্ছে আমার যেই প্রেডিকশন করছে, এই দুটোর ভিতরে আর কি বেসিক এরর কত আসতেছে, মেইন এররটা। রান দেই নাই, রান দেই, আমার মেইন অ্যাবসোলিউট এরর কত, মানে মেইন এরর কত আসতেছে, 4 আসতেছে। যদি তুমি মানে প্রত্যেকটার জন্য তো আর আলাদা আলাদাভাবে তো আর ক্যালকুলেট করতে পারবো না এটার জন্য, তাই না? কিন্তু যেটা আমরা দেখলাম যে 27, 30 এমন কিছু কিছু এরর আসতেছে, তো মেইন এরর কত 4। তো তার মানে কি, তোমার উদ্দেশ্য হচ্ছে তোমার মডেল ভালো বলবো কখন, ধরো তুমি আরও একটা অন্যটা ডেটা সেটের উপরে ট্রেন করছো, আরেকটা মডেল বা বেশি ডেটা সেটের উপরে, সেটার মিন অ্যাবসোলিউট এরর দেখবা তুমি 4.18 থেকে অবশ্যই অবশ্যই কম আসবে যদি বেশি ডেটার উপরে ট্রেন করো, বুঝছো? তার মানে তোমার চেষ্টা থাকবে এই মিন এররটা কমানোর, যত কম আসবে ততই ভালো। বুঝতে পারছো বিষয়টা? তো জি ভাই। এই যে প্রেডিকশন যে করলো, তাই না, আমি তো বললাম প্রেডিকশনও এম আর সি ব্যবহার করেই করছে, আমি এটা বলছি না, আমি তো একটা স্টেটমেন্ট দিছি, যে স্টেটমেন্ট কি আসলেই সত্য কি না সেটা ধরো দেখি। ওর প্রেডিক্টেড ভ্যালুগুলো আগে আমি ওয়াই প্রেডিকশনের ভিতরে আছে, একটু প্রিন্ট করি। ওকে ওকে, এখন আমি বলছি কি, ও এখানে স্ট্রেট লাইন করছে, তাই না, এম এক্স প্লাস সি অ্যাপ্লাই করার জন্যে ও এখানে একটা লিনিয়ার রিগ্রেশনের একটা স্ট্রেট লাইন ড্র করছে, মানে কি একটা এম আর সি এর ভ্যালু বের করছে, যেইটা ইউজ করে ও এই প্রেডিকশনটা করতেছে। লেটস চেক ইট আউট। আগে চেক করি যে ওর এম এর ভ্যালুটা আসলে কত। ওর এম এর ভ্যালু বের করার একটা টেকনিক আছে। আমার মডেলের এম এর ভ্যালু থাকে হচ্ছে কোএফিশিয়েন্ট নামে একটা ভ্যারিয়েবলের ভিতরে। আমি যদি কোএফ প্রিন্ট দিই, তাহলে আমি মডেলের এম এর ভ্যালু দেখতে পারবো 9.91 এটা। তারপরে মডেলের সি এর ভ্যালু দেখতে পারবো ইন্টারসেপ্টের ভিতরে। ওকে, ইন্টারসেপ্টের ভ্যালু দেখলাম। এবার আমরা অ্যাপ্লাই করি, চলো আমাদের এক্স টেস্টটা এখানে আবার রেখে দেই। ওকে, ফার্স্টের জন্য কত 1.5, ওকে 1.5কে নিয়ে আসি আমরা, 1.5 ইন্টু কিসের ভ্যালু, এম এর ভ্যালু যাবে না,
যেহেতু এম এক্স, তাই না, এম এইটা প্লাস হচ্ছে আমার সি। ওকে, তো এই জিনিসটা গুগলে নিয়ে যাই, আশা করি আমাদেরকে অ্যান্সার দিয়ে দিবে। এই যে 16.884 এটা। এবার দেখো কোনো কি পার্থক্য দেখতে পাও? না, সেমই আছে, না ভাই। এটাই অ্যাপ্লাই করছি। তার মানে বুঝছো ভিতরে ভিতরে প্রেডিকশনটা করতেছে কিভাবে, ভিতরে ভিতরে জাস্ট ওয়াই মানে একটা এখানে লাইনের সূত্র অ্যাপ্লাই করতেছে। তার মানে লিনিয়ার রিগ্রেশন ইজ নাথিং বাট টু ফাইন্ড দ্য বেস্ট এম ভ্যালু অ্যান্ড দ্য বেস্ট সি ভ্যালু। বেস্ট এম ভ্যালু আর বেস্ট সি ভ্যালু কেন বলতেছি, কারণ ধরো এইটা যদি আমার ডেটা হয়, লাইন তো এমন না হয়ে এমনও হতে পারে, তাই না, আবার এমনও হতে পারে, যে কোনো জায়গায় তো লাইন হতে পারে, অথবা এই জায়গায় না থেকে একটু এইদিকে থাকতে পারে। এখন এই লাইনেরও তো একটা এম এর ভ্যালু আছে, একটা সি এর ভ্যালু আছে, এই লাইনেরও একটা এম এর ভ্যালু আছে, একটা সি এর ভ্যালু আছে, এই লাইনেরও একটা এম এর ভ্যালু আছে, সি এর ভ্যালু আছে। তার মানে কি আমার এমন একটা এম আর এমন একটা সি বের করতে হবে যেইটা আমার অপটিমাল রেজাল্ট দিবে, বা আমি এইভাবে বলতে পারি সব থেকে কম এরর থাকবে, তাই না? জি, এটাই তো আমার উদ্দেশ্য। তো আমার এই যে লিনিয়ার রিগ্রেশন মানে আমি যে ক্লাস যেখানে ইম্পোর্ট করতেছি, এই লিনিয়ার রিগ্রেশন মডেল সাইকিট লার্নার মধ্যে যেটা আছে, এইটা আমাকে অটোমেটিকলি একটা ডেটা সেটের উপরে, ওর জাস্ট কাজ কি থাকে জানো, ওর কাজ হচ্ছে জাস্ট একটা ডেটা সেটের উপরে বেস্ট এম অ্যান্ড সি এর একটা লাইন বের করা, বা বেস্ট এম আর সি এর ভ্যালু বের করা। এখন ওটা কিভাবে করে আমরা এখন জানি না ও কিভাবে করে, কিন্তু ও বেস্ট লাইন খুঁজে বের করে, এটাই হচ্ছে ওর কাজ। তো বুঝছি লিনিয়ার রিগ্রেশন কি অ্যান্ড কিভাবে কাজ করে। জি ভাই। জি ভাই। ওকে, তো এখন আমাদের অ্যাপ্রোচ হবে কি, আমরা তো দেখলাম লিনিয়ার রিগ্রেশন বেস্ট লাইন খুঁজে বের করে, অর্থাৎ বেস্ট এম এন্ড সি এর ভ্যালু খুঁজে বের করে, কিন্তু কিভাবে করে সেটা আমরা এখনো জানি না। আমাদের উদ্দেশ্য থাকবে এখন সেটাই। ধরো লিনিয়ার রিগ্রেশন এই সাইকিট লার্নার এটা ধরো কোনো একভাবে ইন্টারনেট থেকে গায়েব হয়ে গেল, কোনো একভাবে ধরো গায়েব হয়েই গেল। এখন নেক্সট দিন যদি তোমাকে বানাতে বলা হয় যে লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করে করো এটা, তুমি সেটাকে কিভাবে করবা? তোমার তো তখন আবিষ্কার করা লাগবে, তাই না? তুমি কনসেপ্ট জানো যে একটা ডেটা যদি সর্ট অফ লিনিয়ার হয়, আমি এখানে একটা বেস্ট ফিটেড লাইন যদি আমি ড্র করতে পারি, তাহলেই আমি আমার বেস্ট আউটপুট পাবো। কিভাবে সেই বেস্ট ফিটেড লাইনটা বের করব, সেটা নিয়েই এখন আমাদের মেইন পড়াশোনা হবে। সো আমরা এখন 2 মিনিটের জন্য একটা ব্রেক নেই, এরপরে আমরা ওই পড়াশোনাটা করি। ওকে, তো চলো দেখি আমরা কিভাবে কি করতে পারি, কিভাবে আবিষ্কার করা যায়। তো আমাদের ধরো একটা গ্রাফ আছে, ওকে, আমাদের যে ডেটা আছে ওইটা নিয়ে আমরা এক্সাম্পলে যাই। এদিকে আছে হচ্ছে আওয়ার্স আর এদিকে আছে হচ্ছে স্কোর্স। ওকে, তো এইখানে একটা ডেটা, এইখানে একটা ডেটা, এইখানে একটা ডেটা, এইখানে আর একটা ধরো এইখানে। এখন ধরো এইখানে বেস্ট ফিটেড লাইন হচ্ছে এইটা। এখন আমার কাজ কি, এই বেস্ট ফিটেড লাইনটা আমি খুঁজে বের করব। এই বেস্ট ফিটেড লাইনটা যদি আমি খুঁজে পেতে চাই, তাহলে আমার কি করা লাগবে, এটাই হচ্ছে আমার বের করা আসল উদ্দেশ্য। এখন নর্মালি একটা লাইন যখন থাকে, তখন ও কি পুরোপুরি সবগুলোকে কভার করতে পারে? না, পারে না। পারে না। হ্যাঁ, এরকম মানে সর্ট অফ লিনিয়ার থাকলে তো আমার পক্ষে পসিবল না। আরিফ আসছে। সরি সাদিকুর ব্রাদার, আমার একটা ফোন আসছিল খুবই আর্জেন্ট, একটা ফ্রেন্ড অ্যাক্সেস করতেছিলাম তো। সমস্যা নেই, আমরা মাত্রই শুরু করছি যে আমরা কিভাবে আবিষ্কার করব। মানে এটা জাস্ট ডেটা সেটটা দেখলাম যে আমার আওয়ার্স আছে, স্কোর্স আছে। আমার এখানে একটা বেস্ট ফিটেড লাইন যদি থাকে, সেই বেস্ট ফিটেড লাইনটা অ্যাকচুয়ালি কিন্তু বেস্ট ফিট হওয়া সত্ত্বেও সবগুলো কভার করতে পারে না। ওর ভিতরে কিছু
এরর থাকে। এররগুলো কেমন? ধরো ওর হওয়া উচিত ছিল কোথায়? এইখানে, তাই না? মানে অ্যাকচুয়াল ডেটা তো এইখানে, কিন্তু আমার মডেল প্রেডিকশন ওকে করবে কোথায়? এইখানে করবে না? মানে এই লাইন যেহেতু ড্র করছে, তুমি যদি ওকে এই ভ্যালুটাও দাও, তাহলে ওকে কী করবে? এমআরসি এর ভ্যালু অ্যাপ্লাই করে তো এই লাইনের এই জায়গায় দিবে। কিন্তু এইখানে কাউরে দাও, ও তো এইখানে প্রেডিকশন করবে, তাই না? তার মানে প্রত্যেকটা ভ্যালুর, মানে প্রত্যেকটা ডেটা পয়েন্টের কিছু ছোট 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 আমি এরর দেখতে পাচ্ছি বেস্ট ফিট লাইন হওয়া সত্ত্বেও। এখন বেস্ট ফিট হোক আর ওয়ার্স্ট ফিট হোক, আমি যদি এই লাইনটা এইখানে ড্র করি, এখানে যদি এখানে আরেকটা লাইন হয়, তো এইটার কি আবার? এইটারও এরর থাকবে না? এইটার এররটা কেমন হবে? এইটার এররটা হবে এমন, অনেক বেশি, আরও বেশি হবে। তো এটাই তো আমার বিষয়। তো আমি যদি আমার বেস্ট ফিট লাইন নিয়ে আপাতত কনসিডার করি, বেস্ট ফিট লাইন হওয়া সত্ত্বেও এইখানে যদি আমি লস ক্যালকুলেট করি যে আমার এখানে লসটা হচ্ছে কত, আমি যদি এটা বের করি, আমার এখানে লসটা কেমন হবে বলো তো? আচ্ছা, আগে এটা একটু মুছে দেই, দাঁড়ান, নিচেরটা ডিস্টার্ব প্লাস মাইনাস ধরলে 2 হবে আর কি, এরকম যে প্রতিবার 2 হয়, কম দিতেছে বা বেশি দিতেছে। ধরো স্কোর্স, তাই না? ধরো এইখানে প্রথমটায় ডিস্টেন্স, ধরো এটা যদি আমি ডিস্টেন্স ধরি, ধরো D1, তাই না? যদি আমি D1 ধরলাম, তার মানে আমি যদি টোটাল এই লাইনের কারণে টোটাল লসটা যদি আমি বের করতে চাই, তাহলে আমি কী করবো বলো তো? এই ডিস্টেন্সটা D1 প্লাস D2 প্লাস D3 প্লাস D4 প্লাস D5 করব, তাই না? কিন্তু এখানে সমস্যা কি বলো তো? এভারেজ করে দিব। আরে না, লসে এটা সমস্যা কি তুমি চিন্তা করে দেখো। প্রথমটায় ধরো আসলো +5, পরেরটায় আসলো -5, ঠিক আছে? তাহলে তুমি যদি নর্মালি প্লাস করো, তাহলে ধরো এখানে 5টা নাই, 2টা আছে, তাহলে লস আসবে কি? 0 আসবে না? কিন্তু অ্যাকচুয়ালি কি লস 0 ছিল না, লস কিন্তু 10 ছিল, তাই না? হ্যাঁ, তার মানে তোমার কি করতে হবে? তোমার এই সাইনটা রিমুভ করতে হবে, তাই না? হ্যাঁ, তার মানে তুমি সবগুলোকে করতে পারো কি? সবগুলোকে তুমি করতে পারো, সবগুলোকে মড দিয়ে দিতে পারো। কি করতে পারো? মড দিয়ে দিতে পারো। কিন্তু মড দিলেও একটা সমস্যা আছে। আমরা মানে ইন ফিউচার মেশিন লার্নিং নিয়ে যেহেতু কাজ করতেছে, আমার ডিফারেন্সিয়েশন করা লাগবে, বুঝছো? মানে এরর কমানোর জন্য আমার ডিফারেন্সিয়েশন করা লাগবে। এখন মড করলে, মড দিয়ে ফার্স্টে চিন্তা করছো, ধরো তুমি করে তুমি আগাইছো, এখন আমি আগাওটা দেখাবো না, আমি তোমাকে আগেই বলে দিই যে মানে মড নিয়ে আগালে মড 0কে কখনোই তুমি ডিফারেন্সিয়েশন করতে পারবা না, বুঝছো? এটা মানে অসংজ্ঞায়িত ভ্যালু আসে না, এটা হচ্ছে অসংজ্ঞায়িত ভ্যালু আসে মড 0 ডিফারেন্সিয়েশন। অর্থাৎ এটা দেখো, বাসায় একটু রিসার্চ করে দেখো যে মড 0 কেন ডিফারেন্সিয়েবল না। মড 0 ডিফারেন্সিয়েবল না, এই কারণে আমরা মডও নেব না। আমরা করব কি? আমরা আর কি আছে সাইন সরানোর, আমরা সিম্পলি করে দিব কি? স্কোয়ার করে দিব। কি করব? স্কোয়ার করে দিব। যে আমরা হচ্ছে তোমার মিন স্কয়ার এরর বের করি, এই জন্য মেশিন লার্নিং এ মিন স্কয়ার এরর যেটা, হ্যাঁ, মানে ওইটা ধরো আমরা জানি না, আরে ধরো আমরা ওটা জানি না, অন্য কিছু জানি না, আমরা ভাবতেছি যে লসটা এভাবে করলে স্কোয়ার করব। এখন এখন তুমি বলতে পারো যে ভাই আমি তো 4 দিতে পারি, 6 দিতে পারি, 8 দিতে পারি। দিতে পারো, কেন দিতে পারবা না বলো? কিন্তু যেই কাজটা তুমি স্কোয়ার দিয়ে করতে পারো সাকিব, ওটা তুমি কেন 4 দিবা, তাই না? এটা তো হলো না। তা আমরা এখন করতেছি কি? এমন করলাম। তো এই জিনিসটাকে আমরা লিখতে পারি কি, যে সামেশন অফ I equals to 1 to n di এর স্কোয়ার, এমন কি লিখতে পারি? জি, পারি, কারণ এটা সামেশন দিতে তো এটাই বোঝাচ্ছে, তাই না? এই জিনিসটাকে তো আমি শর্টকাটে লিখলাম। আর ডি মানে কি? ডিস্টেন্স মানে কি? ধরো এইটা যদি আমার অ্যাকচুয়াল ওয়াই হয়, অ্যাকচুয়াল ওয়াই হচ্ছে এই ডেটা পয়েন্ট, আর প্রিডিক্ট করছি কোথায় আমি? ওয়াই হ্যাট, ধরো ওয়াই হ্যাট দিয়ে বুঝালাম যে এটা হচ্ছে প্রিডিকশন। তাহলে এই ডিস্টেন্স কি? ওয়াই মাইনাস ওয়াই হ্যাট না? তার মানে আমি কি বলতে পারি? সামেশন অফ i ইকুয়ালস টু 1 টু n, আমার লস ফাংশন কি হবে? y মাইনাস y হ্যাটের হোল স্কোয়ার। এটাই হবে কি আমার লসের ফর্মুলা। তার মানে আমি আমার অ্যালগরিদমের লস ফাংশন ক্যালকুলেট করে ফেলছি, বুঝছো? এটাই কিন্তু আমার
ভাই লস ওয়াই ফাংশন। মাইনাস ওয়াই হেডটা বুঝি না ভাই। ওয়াই হ্যাট মানে হচ্ছে প্রেডিকশন, মানে তোমার অ্যাকচুয়াল যেটা হওয়ার কথা এখানে, মানে তুমি ডিস্টেন্স যে বললাম না, ডিস্টেন্স কি হ্যাঁ, অ্যাকচুয়াল থেকে তোমার প্রেডিক্টেড ডিস্টেন্স না, হ্যাঁ, অ্যাকচুয়ালি হচ্ছে ডেটা পয়েন্ট এই জায়গায়, কিন্তু তুমি প্রেডিক্ট করতেছো কোথায়, এই জায়গায় না, তুমি তো প্রেডিকশন করবা সবসময় লাইনে। তো হ্যাঁ। এই যে ডিস্টেন্সটা কি ওয়াই মাইনাস ওয়াই হেড বলতে পারি না আমি, আমি যদি এটাকে ওয়াই ধরি আর এটাকে যদি ওয়াই হেড ধরি, তাহলে আমি এই ডি কে ধরলাম ওয়াই মাইনাস ওয়াই হেড, আর ডি যেহেতু স্কোয়ার হয়েছে এই কারণে স্কোয়ার লিখলাম, আর এইখানে ধরো এই জায়গায় ধরো আই দিয়ে দিলাম, ওয়াই আই মাইনাস ওয়াই আই হেডের হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমার লস ফাংশন। বুঝছি, আমাদের লস ফাংশন ক্যালকুলেট যদি হয়ে যায়, যে কোনো মেশিন লার্নিং অ্যালগরিদম তুমি যদি লস ফাংশন ক্যালকুলেট করতে পারো, এরপর অনেক কিছু তোমার জন্য ইজিয়ার হয়ে যায়। কীভাবে ইজিয়ার হয়ে যায় এই জিনিসটাই এখন আমরা একটু ইনডেপথ ডিসকাশন করি, কিন্তু একটু ধরো মানে মানে বলি যে ধরো এখানে না বলবো না, আগে থেকে বলবো না, আমরা ডিরেক্টলি বের করি, সমস্যা নেই। ভাবছিলাম একটু আগে থেকে বলবো আমার বিয়েরটা কী আসবে, থাকবো দরকার নেই, আমরা একদম ওইভাবেই যাই। আচ্ছা ধরো আমাদের নীল কালি ভালো লাগে না, কী করলাম, কন্ট্রোল এক্স দিলাম কেন, ওকে। আমাদের আওয়ার আছে, স্কোর আছে, এই অনুযায়ী ডেটা পয়েন্টস আছে, আমাদের সিনারিও ছিল এমন। এখন আমি যে লাইনটা ড্র করব, ঠিক আছে, সেই লাইনটা হতে পারতো এই দিকে। ফার্স্টে ধরো তুমি তো জানো না এম আর সি এর ভ্যালু, তুমি জানো না, তোমার কি তুমি একটা আন্দাজে যদি এম আর সি এর ভ্যালু বসাও, র্যান্ডমলি যদি বসাও, তাহলে কি এইখানেও দিতে পারো না, তোমার আন্দাজটা তো এখানেও হতে পারে, তুমি তো জানো না যে কোথায় হবে। আবার তোমার আন্দাজটা এইদিকে এমনও হয়ে যেতে পারে, আবার এইদিকে এমনও হয়ে যেতে পারে, আবার এমনও হয়ে যেতে পারে, তোমার আন্দাজ কিন্তু যে কোনো দিকে হতে পারে। এখন এই আন্দাজটা যে তুমি করতেছো, এই আন্দাজের কথা যে বলতেছি, আন্দাজটা বলতে কী হচ্ছে, ধরো ফার্স্টে তুমি একটা এম এর ভ্যালু ধরলা, এম এর ভ্যালু চেঞ্জ করলে কি হয় বলো তো, তুমি যদি এই জায়গায় থাকো একটা লাইন, ধরো এম এর ভ্যালু তোমার হচ্ছে ধরো 5, ধরো এম কি স্লোপ, ধরো এটা হচ্ছে 5, তারপর ধরো তুমি 5 থেকে 6 করছো বা 7 করছো, তাহলে এটা কি বিন্দু এখানেই থাকবে, এইখানে থেকে জাস্ট রোটেট হবে না, এম এর ভ্যালু চেঞ্জ করলে তো এই হয়, জি যদি তুমি অ্যাঙ্গেল চেঞ্জ করো তাহলে তো এইভাবে চেঞ্জ হবে। আর যদি তুমি চেঞ্জ করো সি এ, তাহলে কি একটা ধরো উপরে এখানে আছে, হয়তো বা উপরে যাবে, নয়তো বা নিচে আসবে। নিচে আসবে। তার মানে এই দুইটার কম্বিনেশনের কারণেই আমি যে কোনো দিকে কি আমার এমকে নিতে পারতেছি না। জি ভাই। এবার এক মুহূর্তের জন্য চিন্তা করো যে তোমার জন্য, তোমার কাছে ধরো ইসের ভ্যালু কনস্ট্যান্ট, এম এর ভ্যালু ধরো কনস্ট্যান্ট, ধরো এম এর ভ্যালু কনস্ট্যান্ট আছে, এম এর ভ্যালু যদি কনস্ট্যান্ট থাকে, তোমার এখন কাজ কি, জাস্ট ধরো এইখানে আছে, ঠিক আছে, ধরো এইখানে এইভাবে আছে, এখন তুমি জাস্ট কিসের ভ্যালু চেঞ্জ করতে পারবা, সি এর ভ্যালু জাস্ট চেঞ্জ করতে পারবা। এখন তুমি যদি একটা গ্রাফ আঁকো পাশে, ঠিক আছে, গ্রাফটা কেমন, স্ট্রেট লাইন আঁকতে পারি না একটা, ধরো গ্রাফটা যদি এমন হয়, এটা ধরো তোমার লস ফাংশন, ঠিক আছে, ওই যে লস ফাংশন, আর এটা হচ্ছে তোমার সি। এখন তুমি একটু চিন্তা করে দেখো, আমি যে বলতেছি সি এর ভ্যালু তুমি ধরো কিছুটা করলা, কি বলে, একটু কমালা, মানে সি এর ভ্যালু তো কমালে উপরে উঠে, বুঝছো, ইন্টারসেপ্ট তো কমালে উপরে উঠে, ধরো তুমি কিছু কমালা বা বাড়াইলা, এখন আমি মানে বলতেছি না কমাইলে বাড়াইলে কোথায় যাবো, কিন্তু তুমি থিওরিগতভাবে চিন্তা করো, ধরো তুমি সি এর ভ্যালু চেঞ্জ করার পরে এইটা চলে আসলো কোথায়, এখন এইখানে চলে আসলো। তাহলে আগে যদি লস থাকতো এইখানে, আগে যদি লস থাকতো এইখানে, তাহলে এখন লস কোথায় আসবে, ধরো একটু কমলো না, কারণ নিচে আসবে, হ্যাঁ কারণ এইটার যে লস, এইটার লস থেকে এইটার লসটা একটু কম না, হ্যাঁ। তাহলে এই এই পার্সপেক্টিভে সি বাড়ালে কমালে লস কি, ধরো এখানে তুমি একটু কমাতে পারছো, কমবে। হ্যাঁ। এরপরে ধরো তুমি আরেকটু চেঞ্জ করলা সি এ, তখন কি লসটা আরও একটু কমবে না, হুম তারপরে তুমি আরও একটু চেঞ্জ করলা, মানে সরি একটু উলটপালট আঁকতে পারি না তো মাউসে এত ভালো, তাহলে এইখানে আসলো, তারপরে তুমি আরও আঁকলা, ধরো এখানে যেটা বেস্ট ফিট লাইন হওয়ার কথা, ধরো ওইখানেও গেল, ওইখানে যাওয়ার পরে লস অনেক কম আসলো, লস অনেকটুকু কম আসলো, এরপরে যখন তুমি আবার চেঞ্জ করতেছো, তখন কি আবার বাড়তেছে না লসটা, বেড়ে যাবে, হ্যাঁ
আবার বাড়তেছে, আবার বাড়তেছে, আবার বাড়তেছে। তার মানে জিনিসটা কি, একটা সার্টেন পয়েন্টে এসে কমছিল কিন্তু তারপরে আবার বাড়া শুরু করে দেয়। সেম গোস ফর তুমি যদি এম এর জন্যও ভাবো, তুমি যদি এম এর জন্যও ভাবো, সেই ক্ষেত্রেও কি বিষয়টা এমন না যে তোমার ফার্স্টে লাইন ছিল ধরো এই দিকে, তারপরে ছিল হচ্ছে এই দিকে, তারপর ধরো এমন চেঞ্জ হতে হতে একটা পর্যায়ে গিয়ে বেস্ট ফিট লাইনে যাবে, তারপরেও কি আবার উপরে চলে গেল, আবার এইদিকে চলে গেল। তো এইটার গ্রাফটাও দেখতে কেমন হবে বলো তো? এটার গ্রাফটাও কি দেখতে এমন হবে না এরকমই হবে। যে মানে যদি আমরা লস চিন্তা করি এম এর পার্সপেক্টিভে, তাহলেও কি বিষয়টা দেখতে ঠিক এমনটাই হবে না? মানে এমনই হবে না যে একটা সার্টেন পয়েন্টে খুব কম থাকবে, এরপরে আবার বাড়া শুরু করে দিবে। এটাই তো হচ্ছে তোমার ফ্যাক্ট। তার মানে আমার এম আর সি দুইটারই আমার কি উদ্দেশ্য বলো তো? আমার উদ্দেশ্য হচ্ছে কমানো। লস কমানো, আর হচ্ছে মানে লস কমানো বলতে আমি একটা মিনিমা ভ্যালু পাইতে চাইতেছি। আমি কি পাইতে চাই? মিনিমা, MINIMA, আমি মিনিমা পাইতে চাই। এখন তোমার উদ্দেশ্য হচ্ছে এই মিনিমাম ভ্যালু দুটো ফাইন্ড করা। এই জন্যে ধরো, এটা ম্যাথমেটিক্সে জানো কি না, যে সব থেকে লোয়েস্ট ভ্যালু একটা মানে প্যারাবোলিক ফাংশনে, একটা যদি প্যারাবোলিক ফাংশন থাকে, মানে প্যারাবোলিক বলতে মানে এই ধরো একটা ইউ শেপ আছে, ধরো এখানে ইউ শেপের ভিতরে এই যে মিনিমাম ভ্যালুটা যে আছে না, এই মিনিমাম ভ্যালুর মানে ডিফারেন্সিয়েশন মানে কি? ডিফারেন্সিয়েশন মানে জানো? ডিফারেন্সিয়েশন মানে কিন্তু স্লোপ। ডিফারেন্সিয়েশন মানে কিন্তু স্লোপ, যে তুমি যে এই পয়েন্টে যে ডিফারেন্সিয়েশন করবে এটা মানে কিন্তু এইখানে ট্যানজেন্ট লাইন টানা, ট্যানজেন্ট লাইন টেনে এখানের স্লোপের ভ্যালু বের করাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। আমরা যে ডিফারেন্সিয়েশন করি, ঠিক আছে? তো মিনিমাম কত হবে? মিনিমাম হবে ধরো তুমি যদি ফাংশন ওয়াই ভাবো, মানে ফাংশন অফ ধরো ওয়াই ইকুয়ালস টু ফাংশন অফ এক্স ভাবো, যদি এমন হয়, ঠিক আছে? তাহলে এক্সের ভ্যালু এখানে কি, ধরো এক্স আর ওয়াই যদি চিন্তা করো, এক্স হচ্ছে এখানে সি আর এল হচ্ছে ধরো ওয়াই, ধরো তুমি চাচ্ছ কি লস করতে। এখন এই জায়গার ডিফারেন্সিয়েশনের ভ্যালু কত হবে? 0। এই জায়গাটা ধরো হবে কত? 1। এই জায়গাটা হবে কত? 2। ধরো এমন আছে, ধরো সার্টেন কেসে এমন আছে। তার মানে আমার মানে এই ম্যাথটা আমরা অনেকেই জানি না, এটা আমিও জানতাম না আগে, যেটা সত্যি কথা। কিন্তু একটা রেখার ভিতরে ধরো এমন একটা আছে, এইটার ভিতরে সব থেকে মিনিমাম যে পয়েন্টটা না, এইটার ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে 0। মানে আমি কথা হয়তো বা অনেকবার বলতেছি, কারণ এটা আমরা জানি না। ধরো আপাতত তুমি এভাবে ভেবে নাও যে ধরো এটা তুমি মুখস্থই, ধরো আগে জানতা না, কিন্তু এটাই হচ্ছে রুলস। মানে রুলস বলতে যে ধরো এমন একটা কার্ভ আছে, বা এমন একটা কার্ভ আছে, বা এমন একটা কার্ভ আছে, এটার ভিতরে মিনিমাম যে ভ্যালুটা না, সেইটার হবে কত? স্লোপ হবে 0। তার মানে কি দাঁড়ায়? তার মানে হচ্ছে যে আমার প্রথমটার কথা যদি আমি চিন্তা করি, যে সি এর সাপেক্ষে যদি আমি চিন্তা করি, সি এর সাপেক্ষে চিন্তা করলে আমি এইভাবে বলতে পারি না যে আমার লস ফাংশন কোনটা? সামেশন অফ ওয়াই মাইনাস ওয়াই আই হ্যাটের হোল স্কোয়ার। এইটাকে আমি কি করব? সি এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে ইকুয়ালস টু যদি আমি 0 ধরতে পারি, তার মানে কি এইটাই কি আমাকে এই সি এর একটা মিনিমাম ভ্যালু দিবে না, যেটা মিনিমাম লস করবে? জি ভাই, বুঝছো এখন বিষয়টা? বুঝছো মানে এত পেছালাম কেন? যে বিষয়টা হচ্ছে আমার যেহেতু সি এর সাপেক্ষে হচ্ছে, আমি যদি তাহলে সি এর সাপেক্ষে এই যে লস তো এখানেও আছে, আমি চাই কি এই জায়গাটা না, এই জায়গাটা আমি কিভাবে পাবো? এই জায়গাটা তো ইকুয়ালস টু 0। তখন কি সি এর ভ্যালু পাবো না এম এর? এখানে সি এর ভ্যালু পাবা, এখানে সাপেক্ষে করতেছি না, তাহলে এম এর ভ্যালু আসবে না। না বিষয়টা বুঝো। এখানে হচ্ছে তুমি সি এর মানে তুমি সি এর সাপেক্ষে করতেছো, তাহলে সমস্যা নাই তো। সি এর সাপেক্ষে তোমার এই জায়গায় ভ্যারিয়েবল কি? সি, এই কারণে তো তুমি সাপেক্ষে করতেছো। হ্যাঁ ঠিক আছে।
তো আমরা এখন কি বুঝলাম, আমরা কিন্তু এইখানে যদি 0 না লিখে যদি ধরো আমি 5 লিখতাম, ধরো আমি 5 লিখছি, 5 লিখলে এই জায়গার পয়েন্ট আসতো না। ধরো আমি তো জানি না এক্স্যাক্টলি কোথায় আছে, ধরো এই জায়গায়, ধরো, তাহলে আমরা কি এই জায়গার পয়েন্টটা নিয়ে কাজ করতাম। কিন্তু আমরা কি চাই এটার পয়েন্ট নিয়ে কাজ করতে? না, আমরা চাই মিনিমামটা নিয়ে কাজ করতে। মিনিমামটা কোথায় লাই করে? মিনিমামটা লাই করে স্লোপের ভ্যালু যেখানে 0। সেই কারণে আমি কি করলাম, সেই কারণে আমি স্লোপ ইকুয়ালস টু 0 লিখে এখন আমি ক্যালকুলেশন করব। সেম গোস ফর এম এর জন্য আমি কি করব, এম এর সাপেক্ষে আমি সেম লস ফাংশনকে আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইকুয়ালস টু 0 লিখে এইখান থেকে আমি এম এর মিনিমাম ভ্যালু বা বেস্ট ভ্যালু আমি বের করব। তো সিআরএম এর ভ্যালু যদি আমি বের করে ফেলতে পারি, দ্যাটস ইট, আমি ওই সিআরএম ব্যবহার করে আমি প্রেডিকশনও করতে পারবো। বুঝছো বিষয়টা? আমার স্ট্র্যাটেজি কি? জি ভাই। তো এখন আমরা ডিফারেন্সিয়েশনটা দেখি। ডিফারেন্সিয়েশনটা আমরা দেখলেই আশা করি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্টে যদি আসি, সি এর সাপেক্ষে যদি আসি, তো সামেশন অফ y মাইনাস y হ্যাটেন হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মনে আছে? ফার্স্টে তো যেহেতু এখানে সি নাই, বা এটাকে y হ্যাটকে আমি কী বলতে পারি, আগে ভাঙাই লিখি। y হ্যাটকে তো y হ্যাট মানে কি বলো তো? y হ্যাট যে বলতেছি প্রেডিকশন মানে কি? mx প্লাস সি না? মানে আমি প্রেডিকশন যে বলতেছি y হ্যাট, এটা মানেই তো mx প্লাস সি। তা আমি যদি এটাকে রিপ্লেস করে দিই y মাইনাস mx মাইনাস সি এ হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, দেন এখানে তো পুরো টার্মটা যেহেতু স্কোয়ার আছে, পুরো টার্মটা তো সি না, তাহলে এটাকে আমি চেইন রুল অ্যাপ্লাই করি। চেইন রুল আশা করি জানো, মানে এটাকে একবার মানে সি ধরে ডিফারেন্সিয়েশন করব, তারপরে এটাকে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করব। মনে পড়ছে? হ্যাঁ জি ভাই। ওকে, তো এখন এটাকে যেহেতু স্কোয়ার আছে তাহলে কি আসবে, 2 আগে আসবে, 2 ইন্টু ওয়াই মাইনাস এম এক্স আই মাইনাস সি ইন্টু, এখন এইটাকে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি তাহলে কি -1 আসবে না? এগুলো তো জিরো হয়ে যাবে। জাস্ট সি এর সাপেক্ষে যেহেতু মাইনাস আছে, -1 আসবে, তো এই মাইনাসটাকে আমি এইখানে দিয়ে দিলাম ইকুয়ালস টু 0 লিখলাম। সামেশন কিন্তু আছে, সামেশন কিন্তু প্রত্যেকটার উপরেই পরে অ্যাপ্লাই হবে, জাস্ট বাইরে হোল আকারে লিখলাম। এরপরে এখন তো বুঝতেছি এই -2কে তো আমি চাইলে ওই সাইডে পাঠিয়ে দিতে পারি না? অবশ্যই পাঠিয়ে দিতে পারি। তাহলে কি 0কে ডিভাইড বাই -2 0ই হবে, তাহলে এটা বাদ। এখন তাহলে বাকি থাকে কি, ওয়াই মাইনাস এম এক্স আই মাইনাস সি ইকুয়ালস টু 0। প্রত্যেকটার উপরে সামেশন আছে না? অ্যাপ্লিকেবল না? প্রত্যেকটার উপরেই তো অ্যাপ্লিকেবল। তো প্রত্যেকটার উপর যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে আমি উভয় পক্ষকে এন দিয়ে তো চাইলে ভাগ করতে পারি নাকি? ধরো অ্যাজ এ হোল এন দিয়ে ভাগ করলাম। এন দিয়ে ভাগ করার উদ্দেশ্য কি? এন দিয়ে ভাগ করার উদ্দেশ্য হচ্ছে যে আমি এখন এটাকে কনভার্ট করে ফেলবো। যে সামেশন অফ ওয়াই তো আমি কোনো ক্যালকুলেশনে কাজে লাগাতে পারতেছি না, এটাকে যদি আমি এন দিয়ে ভাগ দিই তাহলে কি আসে একবার চিন্তা করে দেখো তো। ওয়াই মানে কি? ওয়াই মানে কি ছিল বলো তো? ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে এই যে এর একটা ওয়াই না, মানে y1 ইকুয়ালস টু 21, y2 ইকুয়ালস টু 47। তার মানে এই সবগুলোর যোগ হচ্ছে সামেশন অফ ওয়াই, আর ডিভাইড বাই এন মানে কি? এন মানে হচ্ছে যেই কয়টা রো আছে। তাহলে এটা কি মিন করে? অ্যাভারেজ মিন করে না? যে তুমি এই রোয়ের সবগুলো যোগ করে এন দিয়ে ভাগ দিচ্ছ, তাহলে তো কি এটাকে আমরা বলতে পারবো ওয়াই বার, মানে বার দিয়ে মিন রিপ্রেজেন্ট করে। সেম গোস ফর এম, তো কনস্ট্যান্ট, এম বাইরে নিয়ে আসলাম। সামেশন অফ এক্সআই ডিভাইডেড বাই এন কি হয়? এক্সআই কি এইটা না? ইনপুট না? তো সবগুলো ইনপুট যোগ করে যদি আমি এন দিয়ে ভাগ দিই তাহলে ওইটা কি মিন করে? এক্স এর বার মিন করে। তারপরে সামেশন অফ সি ডিভাইডেড বাই এন, মানে সি কি? সি ধরো একটা কনস্ট্যান্ট, এখন একটা কনস্ট্যান্টের যোগ, ধরো সি এর ভ্যালু 5। এখন সি যদি 5টা হয়, সি যদি 5টা, তাহলে তো সি থাকবে না। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? সি ইকুয়ালস টু 0। তো ধরো আমি যদি এবার কি করব,
সিটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলেই হবে কি সি ইকুয়ালস টু ওয়াই বার মাইনাস এম এক্স বার। তার মানে আমরা কিন্তু সি এর ফর্মুলা, সি বের করার ডিরেক্ট ফর্মুলা পেয়ে গেছি, সি ইকুয়ালস টু ওয়াই মাইনাস এম এক্স বার। এখন ওয়াই বার কি, ওয়াই বার কিন্তু এখন তোমার জন্য কিন্তু ক্যালকুলেশন করা ইজি। দেখো তোমার কাছে তোমার কাছে তো ডেটা আছে তাই না, তুমি কি করবা, জাস্ট এই ওয়াই এর মিন বের করবা। এক্স বার কি, এক্স বার হচ্ছে ইনপুট, ইনপুটের মিন বের করবা, দ্যাট ইজ ইজি ফর ইউ। বাট এম কোথায় পাবা, এম তো নাই আমার কাছে তাই না, হ্যাঁ এখন এম নাই, এটাই সমস্যা। এখন আমি আবার ইকুয়েশন আছে। হ্যাঁ আবার একটা ইকুয়েশন আছে, ওইখান থেকে আমি এম বের করার ট্রাই করি। চলো, আমার ছিল কি এম এর সাপেক্ষে summation of y minus yi minus mxi minus cn whole square equals to 0। এখন সি এর ভিতরে তো আমার একটা ভ্যালু পাইছি, ওইটা আমি এখানে বসায় দিব অবশ্যই, নয়তো বা তোমার ভ্যালু এলিমিনেট তো হবে না। সামেশন অফ yi মাইনাস mxi মাইনাস সি এর ভ্যালু কত পাইছি, ওয়াই বার মাইনাস এম এক্স বার পাইছিলাম তাই না, ওটা প্লাস হয়ে যাবে না যেহেতু আগে মাইনাস আছে, ইকুয়ালস টু 0। এই ক্যালকুলেশন বুঝতে কি সমস্যা হচ্ছে নাকি? না ভাই ঠিক আছে। ওকে, বইলো সাথে সাথে ক্যালকুলেশন বইলো, সমস্যা নাই, মুখে মুখে ক্যালকুলেশন করতেছি তো অনেক সময় টুকিটাকি ভুল হয়ে যেতে পারে। তো ধরো এখন এইটা যদি আমি চিন্তা করি, এইখানে এখানে তো কোনো কাটাকাটি কিছু যায় না, এখন আমি করতে পারি কি ডিফারেন্সিয়েশন সিম্পলি করি। এম এর সাপেক্ষে খুলে এটা যেহেতু অ্যাজ এ হোল স্কোয়ার আছে, আমরা সেম আবার চেইন রুল অ্যাপ্লাই করলে কী হবে, সামনে 2 আসবে আর এইখানে যেইটা আছে একদম ওইটাই আসবে, ওয়াই মাইনাস এম এক্স আই মাইনাস ওয়াই বার প্লাস এম এক্স বার, আর ইনটু হবে কি এম এর সাপেক্ষে করলে এখানে দুইটা এম আছে তাই না, মাইনাস এক্স আই প্লাস এক্স বার ইকুয়ালস টু 0। এখন আমরা ফার্দার ক্যালকুলেশন করি। দেখো এইখানে এম এম এটা কমন যায় তাই না, 2 ধরো ওই সাইডে পাঠিয়ে দিছি, সমস্যা নাই। তাহলে কি ওয়াই আই মাইনাস ধরো আছে 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 আমার হচ্ছে ওয়াই বার, এইটা আছে। এরপরে আমি যদি মাইনাস এম কমন নেই, হয় কি এক্স আই মাইনাস এক্স বার থাকে না, মাইনাস এম কমন নিলে এক্স আই মাইনাস এক্স বার থাকবে না, এটা তো বুঝছো আশা করি। আর এইদিকে দেখো এইদিকেও এক্স আই আছে এক্স বার আছে, কিন্তু সমস্যা কি মানে এখানে এক্স আই প্লাসে এক্স বার মাইনাসে, তো আমি এটাকে কি -1 দিয়ে কমন নিতে পারি, -1 দিয়ে কমন নিলে কি হবে এক্স আই মাইনাস এক্স বার, মানে সেম টার্ম রাখলে তো আমার জন্য সুবিধা তাই না। তা আমি এখন করলাম কি -1কে ধরো ওই সাইডে পাঠিয়ে দিছি, তারপরে গিয়ে এখন আমি কি করব, ধরো গুণ করতে পারি, ধরো এটাকে তো আমরা এইভাবে ইমাজিন করতে পারি। তো এইটার সাথে তাহলে কি হবে, এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ তাই না, সামেশন কিন্তু আছে, সামেশন কিন্তু হারায় যায় নাই। তো তাহলে হবে কি সামেশনের দিকে রাখি যেহেতু ভুলে যেতে পারি, ওয়াই আই মাইনাস ওয়াই বার ইন্টু এক্স আই মাইনাস এক্স বার মাইনাস এম ইন্টু এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন পর্যন্ত বুঝছি ক্যালকুলেশন, এটা কি বুঝছি এখান থেকে এই লাইনটা কিভাবে আসলো নাকি কনফিউজ হয়ে গেছে আবার? জি বুঝছি। এই আরে তুমি কি আসো? ওকে, তাহলে দেখো আমার কিন্তু এখন ক্যালকুলেশন ইজিয়ার হয়ে গেছে, আমি সামেশনটা জাস্ট সব সাইডে অ্যাড করে দিব, সমস্যা নাই। তো ধরো এটা করলে কি হয়, ধরো এই পুরো টার্মটাকে ধরো আমরা ওই সাইডে নিয়ে গেছি, তাহলে হবে কি সামেশন অফ এম ইন্টু এক্স আই মাইনাস এক্স বারের মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশন অফ ওয়াই আই
মাইনাস I ওয়াই minus হ্যাট y hat ইন্টু এক্স into আই x মাইনাস xi into minus x hat. এক্স বার। তারপরে ধরো এখন আমার যেহেতু শুধু এম দরকার, আমি কি করব, জাস্ট এম রেখে দিব ইকুয়ালস টু এই দিকে নিয়ে যাব। সামেশনটা আমরা দুই পাশে নিয়ে যাব। হ্যাঁ, এখান থেকে হবে কি ওয়াই আই মাইনাস ওয়াই বার ইন্টু এক্স আই মাইনাস এক্স বার ডিভাইড বাই সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমার ফাইনাল এম এর m ফর্মুলা, হ্যালো অ্যান্ড উপরে আমাদের ছিল সি এর ফর্মুলা। তার মানে আমি এই দুইটা ফর্মুলাকে একটু কষ্ট করে এক সাইডে নিয়ে আসি, যেটা আমাদের বুঝতে ইজিয়ার হয়, বুঝছো? আমাদের কি চলে আসলো, সি ইকুয়ালস টু ওয়াই বার মাইনাস এম এক্স বার, m আর এম হচ্ছে সামেশন অফ ওয়াই y আই মাইনাস ওয়াই বার ইন্টু এক্স আই মাইনাস minus এক্স x বার bar ডিভাইড বাই summation সামেশন of অফ xi minus এক্স আই মাইনাস এক্স x বারের bar whole square. হোল স্কোয়ার। তার মানে দেখো এখন তোমার কাছে আছে কি, শুধুমাত্র এই ডেটাটা আছে। এই ডেটাটা দিয়ে আমি কোনটা কি মিন করে একটু চিন্তা করো। আমরা ফার্স্টে তো এম বের করতে হবে, তাই না? যেহেতু এম অ্যাপ্লাই করে আমি সি বের করবো। এম এ আসলে কি আছে, আমি কি করবো, ফার্স্টের রো আই কোস টু কি, আই কোস টু তো 1 থেকে n পর্যন্ত, তাই না? তো ফার্স্টের যে রো আছে সেই রো এর আউটপুট যেটা আছে, মানে স্কোর, ওই যে আওয়ার অনুযায়ী স্কোর ছিল, প্রথমটার স্কোর মাইনাস এই পুরো কলামের যে অ্যাভারেজ, তাই না? প্রথমটার আউটপুটের ভ্যালু মাইনাস আউটপুটের অ্যাভারেজ ইনটু ইনপুটের ভ্যালু মাইনাস ইনপুটের অ্যাভারেজ। এইটা বের করে কি যোগ করতে থাকবো না সবগুলো রোয়ের জন্যে। প্রথম রোয়ের জন্যে এতটুকু বের করব, তারপরে কি যোগ করব হচ্ছে দ্বিতীয় রোয়ের জন্য। বিষয়টা তো এইভাবেই আগাবে, সামেশন তো এটাই মিন করে। এইভাবে করতে করতে কি আমি একদম সব রোয়ের জন্য এটা বের করব, সেম গোস ফর নিচেরটার জন্য বের করব। বের করে দুইটা সামেশনকে মানে ডিনোমিনেটর আর নমিনেটর দিয়ে, মানে ডিনোমিনেটরকে নমিনেটর দিয়ে ভাগ করে দিব, তাহলে আমার কি চলে আসবে, এম চলে আসবে। এবার এই এম চলে আসলে আমি জাস্ট কি করব, সি বের করব কেমনে, ওয়াই এর যে মিন আছে মানে আউটপুটের যেই অ্যাভারেজ থাকবে সেই অ্যাভারেজ মাইনাস এইটার ভ্যালু ইনটু ইনপুটের অ্যাভারেজ, তাহলে আমার কি বের হয়ে আসবে, এম আর সি চলে আসবে। অর্থাৎ আমার চলে আসবে কি, আমার যে ডেটা পয়েন্টগুলো আছে সেই ডেটা পয়েন্টের বেস্ট ফিটেড লাইন, যেই লাইনটা হবে সেই লাইনের এম আর সি এর আমার ভ্যালু চলে আসবে। বুঝতে পারছি? এটাই ছিল আমার ম্যাথমেটিক্স। এই ম্যাথমেটিক্সে আমরা যদি কোডে কনভার্ট করতে পারি তাহলেই আমাদের লিনিয়ার রিগ্রেশন লাগবে না বলতে মানে বিষয়টা কি, এই যে আমরা সূত্র বের করলাম এটা কিন্তু শুধুমাত্র একটা ইনপুট কলাম থাকলেই প্রযোজ্য। একের অধিক ইনপুট কলাম থাকলে কিন্তু এই সব সূত্র দিয়ে এইভাবে চলবে না, বুঝছো? এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো না, সমস্যা নেই। কিন্তু আমরা যেহেতু আপাতত অ্যাজিউম করতেছি আমাদের ডেটা আছে একটা ইনপুট কলাম, সেই জন্য একটা ইনপুট কলামের জন্য আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন দেখতে পেলাম যে আমরা ডিরেক্ট ম্যাথ অ্যাপ্লাই করেই করতে পারতেছি, বুঝছো? তো চলো আমরা এটাকে কোডে কনভার্ট করি। তো এইটাকে একটা কাজ করা যায় কি না, এখানে কি কোনোভাবে ইমেজ আকারে ইমেজ ইনসার্ট করা যায় না? করা তো মনে হয় যায় নাকি, এই যে টেক্সটে করা যায়। তো এখানে আমরা না ফর্মুলাটা লিখি, সমস্যা নেই, লিখতেও তো সমস্যা নেই, চলো লেখা ফেলি। সি এর সূত্র কি, সি ইকুয়ালস টু ওয়াই বার মাইনাস নাকি ওয়াই বার মাইনাস এম এক্স বার, এম ইন্টু এক্স বার। সি এর সূত্র হচ্ছে এটা, আর এম কি,
এম কি ছিল, এম হচ্ছে সামেশন কিসের, সামেশন হবে সাম হবে, আরে সূত্র মুখস্থ হয় নাই তোমাদের, y1 সরি xi মাইনাস x বার, yi ভাই yi আচ্ছা একই, সমস্যা নেই, yi মাইনাস y বার ইনটু, xi তাহলে minus এদিকে আরেকটা ব্র্যাকেট হবে তাই না, ইনটু xi মাইনাস x বার divided by sum of xi minus x বারের হোল স্কোয়ার, তাই না? এই তো সূত্র, দুইটা সূত্রতেই আসলো আমার। ওকে, তো আমাদের এখন কাজ কি, আমাদের ইনপুট ডেটা যদি আমরা পেয়ে থাকি এইটাকে নিয়ে আমাদের এইভাবে কাজ করতে হবে। সেটাকে কিভাবে করব এটাই আমাদের এখন চ্যালেঞ্জ। কিন্তু যেহেতু আমরা ফর্মুলা পেয়ে গেছি, জাস্ট কোডে কনভার্ট, আর তো কিছু নাই এই জায়গায়, জাস্ট আমাদের সাবধানে কোডে কনভার্ট করে ফেলতে হবে, বুঝছো? তো নর্মালি আমি যদি চিন্তা করি, এটা লিনিয়ার রিগ্রেশন ক্লাস যে আমি ইম্পোর্ট করছি, তাই না, মানে এই জায়গায় যে ইম্পোর্ট করছিলাম, এটার ভিতরে আমরা কয়টা মেথড ইউজ করছি, ফিট আর প্রেডিক্ট, তাই না? তার মানে আমরা যে এখন এখানে আমাদের ধরো আমি বলছিলাম না যে জিইউবি রিগ্রেশন আমরা একটা ক্লাস বানাবো, তাই না? সেই ক্লাসের ভিতরে অবশ্যই তাহলে কি থাকবে, আমার দুই মেথড আমি দুইটা রাখবই, সেটা হচ্ছে একটা হচ্ছে ফিট আর একটা হচ্ছে প্রেডিক্ট। কিন্তু আমাদের ইসের ভিতরে কি বলে, পাইথনের ভিতরে একটা খুললেই কি বলে, একটা ক্লাস খুললে এটার ইনিট খোলা লাগে, যদি একটু করে থাকো পাইথন, এর ভিতরে সেলফ থাকবে। ধরো এখন আমি আপাতত কিছু লিখতেছি না, জাস্ট কয়টা মেথড থাকবে এটা আগে আমরা আইডেন্টিফাই করি। আরেকটা থাকবে কি ফিটের ভিতরে আসবে কি, প্রত্যেকটা মেথডের ভিতরে আগে সেলফ লেখা লাগে। এটার ভিতরে আসবে কি, আমরা যখন ট্রেন করি মডেল তখন কি পাঠাই, এক্স ট্রেন পাঠাই আর ওয়াই ট্রেন পাঠাই, তাই না? এটার ভিতরে আপাতত কিছু করতেছি না, জাস্ট পাস। তারপর আরেকটা মেথড কি প্রেডিক্টে কি করবে, জাস্ট সেলফ থাকবে আর এক্স টেস্ট আসবে, তাই না? মানে ওইখান থেকে তো আমরা এইভাবেই কাজ করি বিষয়টা। আমি এটাকে এইভাবে রান দিয়ে, মানে এটা মানে তোমার হয়তো বা হুট করে ভাবতেছো যে কী দিচ্ছে এখানে, যদি কনফিউজ লাগে চিন্তা করে দেখো। ধরো আমরা যদি একটা মডেল বানাই, মডেল 1 ইকুয়ালস টু আমি বানাচ্ছি হচ্ছে কি বানাচ্ছি, জিইউবি রিগ্রেশন যদি বানাই, আমরা নর্মালি কি করি ভাবো তো, আমাদের মডেল যখন আমি ট্রেন টেস্ট স্প্লিট করে ফেলি, এরপর আমি কি করি, ফিট করি না, ফিট করি কি দিয়ে, এক্স ট্রেন আর ওয়াই ট্রেন দিয়ে। তারপরে আমি কি করি, ওই মডেল দিয়েই আমি কি করি, প্রেডিক্ট করি কি দিয়ে, এক্স টেস্ট দিয়ে করি না? তো আমি যেটা পাঠাবো, এটা পাঠানোর জন্য এই মেথডগুলোকে তো এইভাবেই রেডি করতে হবে, যে আমি যে ফিড বললাম, মডেল যে ট্রেন হবে সেখানে কি আমি এক্স ট্রেন আর ওয়াই ট্রেন পাঠাই না? এই কারণে আমি এখানে ফিট মেথডের মধ্যে সেলফ কমা এক্স ট্রেন কমা ওয়াই ট্রেন দিছি। বুঝছো কেন এই প্যারামিটারগুলো এইভাবে লিখছি? জি ম্যাম। আচ্ছা ভাই, পাস মানেটা কি? পাস মানে হচ্ছে, ধরো আমি নর্মালি যদি কিছু না লিখে রান দেই, এটা কি আমাকে এরর থ্রো করবে না? মানে এখানে আমি কিছু লিখি নাই, জাস্ট আমি যদি না লিখে করতে চাই যে আমি এটা পরে করব, পাইথনে আর কি এটা ফিচার তোমার কাছে দেয়া আছে যে তোমাকে এরর থ্রো করবে না। ওকে, তো বুঝতে পারছো যে আমাদের উদ্দেশ্যটা কি, আমরা কেন এইভাবে ফিট লিখলাম, প্রেডিক্ট লিখলাম, আমরা এইভাবে এই ক্লাসটাকে ইম্পোর্ট করে এরপর আমরা এইভাবে কাজ করব। অর্থাৎ এইখানে আমরা একটু আগে করছিলাম লিনিয়ার রিগ্রেশন দিয়ে সাইকিট লার্নার, কিন্তু আমরা ওটা দিয়ে করব না, আমরা আমাদের জিইউবি রিগ্রেশন দিয়ে সলভ করার ট্রাই করব। ওকে, লেটস সি। আমাদের ফার্স্টেই যদি আমরা জিইউবি রিগ্রেশন বলি, মানে জিইউবি রিগ্রেশনের কাজ কি থাকবে, একটা এম আর একটা সি এর ভ্যালু বের করে রাখা না। তো ফার্স্টে কি, এটার ভ্যালু থাকবে না, ফার্স্টে ধরো এটার ভ্যালু হচ্ছে নান, ফার্স্টে এটার ভ্যালু কিছুই না। কিন্তু কখন কিছু হবে, যখন আমার ফিট দিবে ও, তাই না? যখন ফিট দিবে মানে যখন মডেল ট্রেন করতে বলবো, তখন আমি একটা পারফেক্ট এম আর সি এর ভ্যালু
বানানোর ট্রাই করবো, মানে বানানো বলতে ডিটেক্ট করার ট্রাই করবো। তো এখন আমার কাছে আছে কি এক্স ট্রেন আর ওয়াই ট্রেন। আমার ফার্স্টে কাজ কি বলো তো, এম এর ভ্যালু বের করা না, মানে এই যে এম এর ভ্যালু বের করতে হবে ফার্স্টে। তো এম এর ভ্যালু যদি ভাবি, আমি বলছিলাম না যে আগে এইটা বের করব, তারপর ডিভাইডেড বাই এইটা করে দিব। তো উপরেরটা যদি আমি ডিনোমিনেটর তো বলে উপরেরটাকে, তাই না? তো ফার্স্টে ধরো যেহেতু সামেশন আমরা নর্মালি প্রোগ্রামিংয়ে কীভাবে করি বলো তো, নাম ইকুয়ালস টু নাম প্লাস আই দিয়ে করি না, মানে ইটারেটিভভাবে যদি সামেশন করতে চাও, মনে আছে তো? তো এইভাবে যদি চিন্তা করি, এইভাবে চিন্তা করলে ধরো ডিনোমিনেটর ফার্স্টে ধরো ডিনোমিনেটরের ভ্যালু দিয়ে রাখলাম 0, তারপরে নিউমারেটরের ভ্যালু দিয়ে রাখলাম 0, মানে এইটার ভ্যালু ফার্স্টে 0 রাখলাম, এরপরে এটা হচ্ছে ডিনোমিনেটর আর নিউমারেটর হচ্ছে এটার ভ্যালু ফার্স্টে 0 রাখলাম। এবার চিন্তা করে দেখো আমার কী করা লাগবে, জাস্ট এইটা করা লাগবে আর সাথে সাথে কী করা লাগবে, মানে এইটা করা লাগবে মানে কি, এইটা মানে কি আমি বলছি না যে প্রথম রোয়ে চলে আসো, প্রথম রোয়ের এই যে 21 ওয়াই মানে কি 21 না, যখন আয়ের ভ্যালু 1 আর ওয়াই বার কত, ধরো ওয়াই বার আমার এই জায়গায় নাম পাই ইজিলি, নাম পাই ইউজ করে বের করা যাবে, সমস্যা নেই। ধরো ওয়াই বার আছে সামথিং, এখন কি 21 মাইনাস সামথিং ইন্টু এক্সআই কত 2.5 মাইনাস সামথিং মানে এক্স বার সামথিং, তার মানে এইটা বের করে এরপর আমি কি করব, প্লাস করে কি করব, পরের রো এর জন্য বের করব না, এইভাবে রো বাই রো করতে থাকবো না। তো এই জন্য আমি কী করব, আমার আগে কী করা লাগবে, ইটারেশন করা লাগবে, তাই না? ইটারেশন যে করব আমি কিসের জন্য করব, দেখো আমি কিন্তু এখানে এইভাবে ভাবতে পারি না যে আমার যেই এক্স ট্রেন আছে, ধরো এক্স ট্রেন বলো আর ওয়াই ট্রেন বলো, এটা কোনো সমস্যা না, আমার যে এক্স ট্রেনের লেন্থ, আমার যেই এক্স ট্রেনের যেই লেন্থ ছিল, ঠিক আছে, এক্স ট্রেনের যে লেন্থ, এক্স ট্রেন কি আগে এই জিনিসটা বোঝার ট্রাই করি। ধরো এক্স ট্রেন, আচ্ছা এক্স ট্রেন হচ্ছে আমার এটা, এক্স ট্রেনের শেপ যদি বের করি 20,1 না, ধরো 20,1 না লিখে আমি এখানে যদি লেন্থ লিখি, লেন অফ এক্স ট্রেন, ধরো এটা যদি দেই কত আসতেছে, 20 আসতেছে না? তোমার উদ্দেশ্য কি, 20টা রোই তো তোমার ইটারেট করার উদ্দেশ্য, তাই না? তার মানে আমি কি লেন অফ এক্স ট্রেন ইউজ করতে পারতেছি। তো আমি এখানে জাস্ট কি করব, আমি লুপ চালাবো কোন পর্যন্ত, এক্স ট্রেনের লেন্থ পর্যন্ত, এরপরে প্রতিটা জায়গায় কি করবো বলো তো, ডিনোমিনেটর ইকুয়ালস টু আগের যে ডিনোমিনেটর, মানে ফার্স্টে তো 0, এরপরে তো ইটারেটিভভাবে বাড়তে থাকবে, আশা করি নর্মাল প্রোগ্রামিং তাহলে এটা পারার কথা। আচ্ছা আমি কি নমিনেটরের শব্দ উল্টা করছি নাকি, একটু দেখি তো, দাঁড়াও, নমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর, নিউমারেটর সরি, নমিনেটর বলতেছি বারবার, নিউমারেটর কি টপেরটা? হ্যাঁ দেখছো আমি উল্টা বলছি, নিউমারেটর মানে হচ্ছে উপরেরটা। আচ্ছা তাহলে ফার্স্টে নিউমারেটর দেখতেও ইজি হবে, ভুলও করবো না কোনো, যাই হোক ইংলিশে দুর্বলতার প্রমাণ দিলাম। নিউমারেটর ইকুয়ালস টু নিউমারেটর প্লাস আমি যে ক্যালকুলেশন করবো, আমার ক্যালকুলেশন কোনটা, এইটা, তাই না? এখন আমি এটা কিভাবে করব, এটা করব হচ্ছে এখন আমি নর্মাল চিন্তা করো, আই কি 0 থেকে শুরু হবে না? তাহলে এখানে আমি কি করব, ফার্স্টে যদি এইভাবে ভাবো, আমার ওয়াই, আমার আছে কি ওয়াই এর জন্য যদি ভাবো, আমার ফার্স্টে কি ছিল ওয়াই মানে কি বলো তো, ওয়াই এর যে ওয়াই ট্রেনের 0 নাম্বার ইন্ডেক্স, তাই না? এটাই তো ফার্স্টে। তো আমি কি করব, ওয়াই ট্রেন আই নাম্বার ইন্ডেক্স মাইনাস করব কি, এই যে আমার ওয়াই ট্রেন যে পুরো ইটা আছে, এইটার মিন ডিরেক্ট বের করা যায়, জাস্ট মিন লিখলেই হয়, এটা হচ্ছে নামপায়ের একটা অ্যাডভান্টেজ, ইনটু কি করবো বলো তো, এক্স ট্রেন, এটাই আমার এক্স ট্রেন আর এক্স আই মানে কি, এক্স ট্রেন আর আই না, এক্স ট্রেন অফ আই মাইনাস এক্স ট্রেন ডট মিন। তাহলে কি আমার নিউমারেটরের কাজ হয়ে গেল না, ওয়াই আই মাইনাস ওয়াই বার ইন্টু এক্স আই মাইনাস এক্স বার। তার মানে এই ফর আই ইন রেঞ্জ যেহেতু আছে, তার মানে কি প্রথম রো, তারপরে দ্বিতীয় রো, তৃতীয় রো, চতুর্থ রো, এভাবে কি 20টা রো একদম
যোগ হতে হতে সকল ইসের সামেশন থাকবে কোথায়, এই নিউমারেটরের ভিতরে। আর ডিনোমিনেটর কি হবে, ডিনোমিনেটর ইকুয়ালস টু ডিনোমিনেটর প্লাস কি ছিল, এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। এক্স আই কি, এক্স ট্রেনের আই, তাই না, এক্স ট্রেনের আই মাইনাস এক্স ট্রেন ডট মেন। এখন এটা কি করতে হবে, স্কোয়ার করতে হবে, ওইভাবে করতে পারো, অথবা সিম্পলি ইনটু এটা আবার দিয়ে দিলা, একই জিনিস দুইবার করলেই তো হয়। তারপর এটাকে তুমি কি করবা, তোমার নিউমারেটর আর ডিনোমিনেটর যেহেতু আসছে, তাহলে কি তুমি এখন সেলফ ডট এম ইকুয়ালস টু কি লিখবা, নিউমারেটর ডিভাইডেড বাই ডিনোমিনেটর। অর্থাৎ তুমি তো এইটা বের করছো, এটাও বের করছো, এখন মাঝখানে ডিভিশনটা করতে হবে না, এইটা এখানে করলাম। তাহলে সেলফ ডট সি হবে কি, সেলফ ডট সি কি, ওয়াই বার মাইনাস এম এক্স বার। ওয়াই বার মানে কি, ওয়াই ট্রেনের মিন মাইনাস সেলফ ডট একটু যে এম পাইছো এম ইন্টু এক্স ট্রেনের মেন। তুমি তাহলে কি এই ভ্যালুটা তোমার নতুন করে তোমার এম আর সি এর ভ্যালু আইসা পড়লো, আগে ছিল নান, এরপর তোমার এম আর সি এর ভ্যালু আইসা পড়বে। তো এম আর সি এর ভ্যালু যদি আসে, ধরো তোমার এম আর সি এর ভ্যালু এখন পারফেক্ট আছে, প্রেডিক্টটা তোমার কি করে বলো তো, প্রেডিক্টটা কিন্তু একটা অ্যারে রিটার্ন দেয়, তাই না, একটা অ্যারে রিটার্ন দেয়। এখন যেহেতু একটা অ্যারে রিটার্ন দেয়, তাহলে আমার ফার্স্টে কি একটা ইনিশিয়ালাইজ করতে হবে একটা ব্ল্যাঙ্ক অ্যারে, এরপর একটা একটা করে অ্যাপেন্ড করবো আমরা, তাই না। তো ধরো ওয়াই প্রেড ইকুয়ালস টু এটা নামপায়ের ফাঁকা অ্যারে করি, ডিক্লেয়ার করি, করলাম। এখন এটা করার পরে আমি কি করব, ফর আই ইন রেঞ্জ, এইটার রেঞ্জ কি হবে বলো তো, লেন্থ অফ এক্স টেস্ট। আমি যেহেতু পাইছি শুধুমাত্র এখানে এক্স টেস্ট, আমি এখানে এক্স টেস্ট ইউজ করতে পারবো। এইখানে ওয়াই প্রেডিকশনের ভ্যালু আপডেট হবে কি, নামপায়ের ভিতরে একটা একটা করে অ্যাপেন্ড হবে। কি অ্যাপেন্ড হবে, আগের যেই প্রেডিকশন ছিল ওটা তো থাকবেই, আগের যে অ্যারেটা আছে, এরপরে এম এক্স প্লাস সি হবে না, মানে এক্স টেস্টের প্রথম যে এম এক্স, ধর এক্স টেস্টে আছে 5টা জিনিস, ধর এক্স টেস্টে আমি পাঠাইছি কয়টা, 5টা রো পাঠাইছি না, 5টা রোয়ের প্রথমটা আছে, প্রথমটা আমরা যে আগে যে করছিলাম ওইখানে কত ছিল, 20 ছিল, তাই না, না সরি এক্স টেস্ট কোথায়, এক্স টেস্ট এখানে প্রিন্ট করছি নাকি করি নাই, যাক ধরো একটা ভ্যালু আছে আমার, একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা ধরো এক্স এর ভ্যালু হচ্ছে 7। এখন আমি কি করব, আমার কাছে এম এর ভ্যালু আছে, সি এর ভ্যালু আছে, আমি জাস্ট এম ইন্টু 7 প্লাস সি করে দিব। তো আমি এখানে এটাই তো করতেছি, দেখো কই করলাম, এই যে সেলফ ডট এম ইন্টু আমার যে এক্স টেস্টের যে প্রথম যে ভ্যালু সেইটা প্লাস সেলফ ডট সি, এটাই তো আমার অ্যাপেন্ড হবে। অর্থাৎ আগেরটার সাথে জাস্ট এম এক্স প্লাস সি করে অ্যারেতে একটা একটা করে অ্যাপেন্ড হয়ে যাচ্ছে, আর এই লুপ শেষে কি করে রিটার্ন করে দেয় ওয়াই প্রেডিকশন। বুঝছি জিনিসটা, কোথাও কোনো একটু থাকলে বলো, মানে কঠিন লাগলে বা কিছু লাগলে বুঝার কথা, যে তুমি মোটামুটি প্রোগ্রামিং পারো, মোটামুটি কি তোমরা তো আমার থেকে ভালো পারো। প্রথমে হচ্ছে যখন যে ফাংশনের নামের মধ্যে ডিক্লেয়ার করছেন, তখন এখান থেকে অ্যারে হিসেবে বলে দিতে হবে না, যেমন এক্স ইনটু অ্যারে বা ওয়াই ইনটু না, এটা ডিটেক্ট করে না ভাই। কোনটা, এটা আমরা যখন ওই যে না একবারে প্রথমে যখন হচ্ছে আমরা ওই যে ডিক্লেয়ার করছি মেথডটা, তখন যে এক্স ট্রেন ওয়াই ট্রেন হচ্ছে প্যারামিটার দিছে, এই ক্ষেত্রে এটা বলা লাগবে না যে এটা অ্যারে রিসিভ করতেছে, না না না, এটা পাইথনে বলা লাগে না, এটা অটোমেটিকলি রিসিভ করে। হ্যাঁ, পাইথনে এই একটা অ্যাডভান্টেজ, মানে ডেটা টাইপ নিয়ে তোমার কোনো চিন্তাই করতে হবে না, পাইথনের এই একটা অ্যাডভান্টেজ আছে। আচ্ছা, আমরা এটা করার আগে আমরা ধরো উপরে কিছু জানি না, আমরা তো নর্মালি ডেটা যেভাবে রিসিভ করি একদম সব ওইভাবে করি, বুঝছো। ধরো আমাদের রেডি আছে, আমাদের প্রোডাক্ট রেডি, এখন আমরা প্রোডাক্ট করার জন্য ফার্স্টে আমরা কি করতাম, একটা ডেটা ফ্রেম লোড করতাম, তাই না, সবই আমরা 1 লিখে করব, যদিও ডেটা ফ্রেম তো আমাদের কাছে আসেই, তাই না, মানে ডিএফ তো আমাদের কাছে আসেই, এটা আর তো নাটক না করে df1 না লিখি, ধরো ডেটা ফ্রেম আমাদের কাছে আছে। আমার কাজ কি, এক্স ট্রেন ওয়াই ট্রেন, এটাও কি আমি উপরে করছি, কিন্তু
আবার করবা নাকি উপরে যে কোর্স না মনে এখন আছে অ্যাপ্লাই করে দেন। অ্যাপ্লাই করে দিবা? ওকে। মানে এইখানে একটা জিনিস, মানে আমাদের কিন্তু ভ্যালুস লাগবে, কারণ ওই যে বলছিলাম না যে নর্মালি যখন এই যে এটা তো কিন্তু ভ্যালুজের ক্ষেত্রে দেখছো না অ্যারেতে কনভার্ট হয়ে যায় এই ডেটা ফ্রেমটা। এখন এই ডেটা ফ্রেমকে তো অ্যারে হিসেবে ট্রিট করায় নাই অটোমেটিকলি সাইকিট লার্ন, বুঝছো? ওদের ভিতরে এই ফাংশন আছে। তো আমরা তো আর এই সব কিছু করি না, আমরা তো ম্যাথমেটিক্যাল টার্ম লিখছি, তার মানে আমাদেরকে কি পাঠানো লাগবে, অ্যারে পাঠানো লাগবে না, এক্স ট্রেন ওয়াই ট্রেন। এই কারণে একটু চেঞ্জ কি, ওই যে যখন তুমি এক্স করো না, যখন তুমি এক্স করবা তখন জাস্ট এই যে এই জিনিসটা যে করবা, কিন্তু এই জিনিসটার সাথে ডট ভ্যালুস জাস্ট লাগাই দিবা, আর কিছুই না। কারণ এখানে তো আমরা নামপাইয়ের ভ্যালু চাইতেছি, বুঝছো? এটাই হচ্ছে চেঞ্জ। দেখছো মানে পার্থক্যটা কোথায় হচ্ছে? ডেটা ফ্রেম আকারে না এসে কি আকারে আসতেছে? অ্যারে আকার আসতেছে। আমি চাই অ্যারে আকারে, কারণ কি? কারণ আমি পাঠাবো তো অ্যারে, এই কারণে, নাথিং এলস। জাস্ট এই একটা শব্দ চেঞ্জ, আর কোনো চেঞ্জ কিন্তু আমি করি নাই। এইটা যদি চেঞ্জ হয় তাহলে ধরো কি বলে, আমি যখন এক্স ট্রেন ওয়াই ট্রেন সব কিছু যখন করব, এক্স টেস্ট ওয়াই ট্রেন ওয়াই টেস্ট ইকুয়ালস টু ট্রেন টেস্ট স্প্লিট এক্স ওয়াই, এরপর হচ্ছে এগুলো তো সব মনে দিয়েছিলাম তাই না? টেস্ট সাইজ 0.2, র্যান্ডম স্টেট 0। ওকে, আশা করি ঠিকঠাক আসছে। এবার আমরা করব কি, ডিরেক্ট অ্যাপ্লাই করে দেব। জিইউ না, মডেল 1 ইকুয়ালস টু জিইউবি রিগ্রেশন। আশা করি এখন মডেল 1-এর ভিতরে ফিট নামে আছে এক্স ট্রেন আর ওয়াই ট্রেন, আমি পাঠিয়ে দিব। এম আর সি এর ভ্যালু জেনারেট হবে, যদি হয় তাহলে তুমি প্রেডিক্ট করো এক্স টেস্টের উপরে। ওকে, এবার একটু দেখাই যে আমাদের মডেল 1 কি, মানে মডেল যেটা, শুধু মডেল যেটা ছিল মানে সাইকিট লার্নের, এটাকে পাশাপাশি রেখে দেখাই। জি ভাই সেম। দেখো সেম আসছে, সেম জি আসছে ভাই। একদম, একটা কিছুও কিন্তু চেঞ্জ হয় না, পুরো অ্যাকুরেট আসছে। পুরো অ্যাকুরেট আসছে। দেখছো? ডান। আমরা কিন্তু সাইকিট লার্ন না ব্যবহার করি, আমরা কিন্তু একটা জিনিস টোটালি ম্যাথমেটিক্স করে বলতে গেলে আবিষ্কার করে ফেললাম। তার মানে আমার যে সাইকিট লার্নের ভিতরে যে লিনিয়ার রিগ্রেশন যে ক্লাস, সেটা কাজ করে কি, সেটা কিন্তু সেম এইভাবেই ম্যাথমেটিক্যাল কাজটা করে। তো মোটামুটি ক্লান্ত তোমরা হইছো, আমি হইছে, কিন্তু জিনিস বুঝছো একদম স্ক্র্যাচ জি থেকে ভাই একদম কিভাবে, ভালো করে বুঝছি। কিভাবে একদম স্ক্র্যাচ থেকে আমরা একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন নিজেরা ডিজাইন করতে পারি। তো নিজেরা ডিজাইন এটা করা লাগবে না, জাস্ট আমরা বুঝলাম যে অ্যাকচুয়ালি ফিল করলাম যে ম্যাথমেটিক্সটা আসলে এখানে কিভাবে কাজে লাগলো, বা লস ফাংশন কতটা জরুরি। মানে এই ম্যাথমেটিক্সটা করার কারণে মানে সব থেকে কি পয়েন্ট বা ইনসাইট যেটা তোমার নেওয়া দরকার, সেটা হচ্ছে যে কোনো অ্যালগোরিদম ডিজাইনের ক্ষেত্রে সব থেকে কি পয়েন্ট হচ্ছে তুমি লস ফাংশন কি ক্যালকুলেট করতেছো। লস ফাংশন যদি সঠিকভাবে ক্যালকুলেট করতে পারো, এরপরে ধরো ওইখান থেকে ভ্যারিয়েবল বাই ভ্যারিয়েবলের জন্য ম্যাথমেটিক্যাল ফর্মুলা বের করা বেশ একটা টাফ কিছু না। কিন্তু সব থেকে এসেনশিয়াল বিষয় হচ্ছে লস ফাংশন ক্যালকুলেট করা। ওকে, তো এটা বাসায় করবা, আগে এমনি করবা, আগে নর্মালি যে সাইকিট লার্নার আছে ওইটা করবা, এরপর ওটা করার পরে নিজে নিজে কোডে ইমপ্লিমেন্ট করে দেন এটা করবা। আশা করি এই জিনিসটা করার কারণে একটা জিনিস, মানে এই জিনিসটা কেন আগে এইভাবে করাইলাম জানো, মানে ম্যাথমেটিক্যালি এইভাবে, মানে এইভাবে করলে লাভ হয় কি, মানে আমি দেখতেছি যে কি বলে মেশিন শিখতেছে, বাট মেশিন কীভাবে শিখতেছে এটা কিন্তু আমার কিন্তু কোনোই আন্দাজ ছিল না, তাই না? গতকালকে অবধি আমার কিন্তু এটা ঘাটতি ছিল যে মেশিন কীভাবে শিখে রে ভাই, কীভাবে আপডেট হয়। একটু আগেও যখন বলতেছিলাম যে বেস্ট লাইন ড্র করবে, তখন আজব লাগতেছিল না যে কীভাবে ও বেস্ট লাইনটা খুঁজে বের করে, ম্যাজিকের মতো লাগতেছিল যে এত লাইন সম্ভব। কিন্তু জিনিসটা দেখো, জিনিসটা কিন্তু আমরাই কিন্তু ডিজাইন করে ফেললাম, এটা কিন্তু বিগ ডিল না।
জাস্ট ম্যাথমেটিক্স, পিওর ম্যাথমেটিক্স। সো আমরা রেকর্ডিং অফ করি, আশা করি এখানেই রেকর্ডিং থামানো যায়। ভাই ভালো টাইম হয়েছে, 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে।